হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11th ছায়া প্রকাশনী সলিউশন সিরিজ যেটা চলছিল তার আজকে গ্যাসের আচরণ কমপ্লিট করব। আজকে আমরা আলোচনা করব গ্যাসের আচরণ থেকে প্রবলেম সেট 2। 1 থেকে 13টা প্রশ্ন আছে, 13টাই আছে আশা করি, সেইগুলো আজকে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি আজকের ভিডিওটা 13টা প্রশ্ন নিয়ে আলোচনা হবে, কিন্তু এই 13টা প্রশ্ন, হ্যাঁ 13টাই আছে, 13টা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বা যে কোনো এক্সামের জন্য, ঠিক মানে ক্লাস 11তে যারা এক্সাম দিচ্ছ। কারণ কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে একটু লেস ইম্পর্টেন্ট বলা যেতে পারে, কিন্তু ইম্পর্ট্যান্ট, ওভারঅল ইম্পর্ট্যান্ট। কারণ এই কনসেপ্টগুলো তোমাদের হয়তো ফিজিক্সে একটু কম ইম্পর্ট্যান্ট হলেও তোমাদের কেমিস্ট্রিতে কিন্তু বেশ ভালো রকম একটা ধারণা কিন্তু দিয়ে যেতে পারে। মানে ফিজিক্সে যদি ভালো করে না পড়ো তখন কেমিস্ট্রিতে কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আজকের এই 13টা প্রশ্ন আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর এনি টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম, এনি টাইপ অফ এক্সাম, সেটা বিন্দাস চলছে। ঠিক, আর শরীর স্বাস্থ্য সবারই ভালো রাখতে হবে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, ফলে আমাদের শরীরটা কিন্তু ভালো রাখতে হবে। যে কোনো এক্সামের জন্য শরীর যদি ভালো না থাকে, প্রিপারেশান খুব ভালো আছে, সেদিকেও চলবে না। আবার শরীর ভালো আছে, প্রিপারেশান খুব বাজেতম, সেটাও চলবে না। ঠিক, তাহলে সেই 13টা প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথমেই একটা জিনিস বলে রাখি যে তোমরা আগে চ্যাপ্টারটা ভালো করে পড়বে বা পড়েছো ধরেই আমি অঙ্কগুলো করছি, কারণ অনেক ছোটোখাটো কনসেপ্ট কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তো বেসিক্যালি ব্যাপারটা হলো যে এখানে যে 13টা প্রশ্ন আলোচনা করব, সেইখানে যে সূত্রটা আমাদের কাজে লাগবে সেটা মোটামুটি এই P1V1/T1 সমান P2V2/T2, ঠিক, এটা কাজে লাগবে। আবার আদর্শ গ্যাসের যে অবস্থার সমীকরণ PV = nRT, এটাও কাজে লাগবে। এই সব সূত্রগুলি ছোটোখাটো 2-3টে সূত্রই আমাদের কিন্তু কাজে লাগে। আবার আমরা চাপ সমান আমরা কি জানি যে H ρg, এটাও জানি। এই ছোটোখাটো কনসেপ্টগুলো আমাদের কিন্তু কাজে লাগে, বোঝা গেল? তো সেইগুলো দিয়েই কিভাবে 13খানা অঙ্ক আমরা সলভ করব সেটাই হচ্ছে মোদ্দা কথা। কারণ সূত্র তো সবারই কাছে থাকে, কিন্তু ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারাটাই হচ্ছে কিন্তু আসল টেকনিক, আসল ট্যালেন্ট। ঠিক, বোঝা গেল? স্যার অনেক কথা হয়ে গেল, এবারে প্লিজ ক্লাসটা শুরু করান, এটাই মনে আসছে, তাই তো? তো চলো আজকের ক্লাসটা শুরু করছি। কোশ্চেন নাম্বার 1 দিয়ে স্টার্ট করছি। আর একটা কথা ডেফিনেটলি তোমরা দেবে, তোমরা যারা নতুন ভিডিওতে ক্লিক করেছো, আজকে প্রথম চ্যানেলটা দেখছো, হ্যাঁ এইভাবেই পড়াশোনা এখানে করানো হয়। আর ভৌত রাশির পরিমাপ ও মাত্রা থেকে স্টার্ট করে এমসিকিউ, প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2 সমস্ত কিছু কিন্তু আমি কমপ্লিট করিয়েছি। তাহলে সেটার ডেসক্রিপশান বক্সে তোমরা লিঙ্ক পাবে। তোমরা আর কোথায় পাবে? আই বাটনে পাবে। আর কোথায় পাবে? আর জাস্ট চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পরেও কিন্তু পাবে, প্লেলিস্ট পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের প্রথম অঙ্ক দিয়ে আমরা স্টার্ট করি। প্রথম অঙ্ক কী বলেছে? যেহেতু প্রবলেম সেট 2, ফলে আমাদের একটু কেয়ারফুল হতে হবে যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে, বিষয়গুলো কিন্তু দেখতে হবে। জায়গা বেশি লাগতে পারে, আর একটু শান্তিপ্রিয়তা বজায় রাখতে হবে। ঠিক আছে, নাহলে ভিডিওর লেন্থ কতক্ষণ হবে আমি জানি না, কিন্তু একটু বেশি টেশি হবে। ঠিক আছে, যেহেতু প্রবলেম সেট 2 নিয়ে কথাবার্তা। ঠিক আছে, চলো তাহলে প্রথম অঙ্ক দেখি কি বলেছে। সমুদ্রের তলদেশ থেকে ওপরে উঠলে একটি বায়ুর যে বুদবুদ, তার আয়তন 4 গুণ হলো। মানে সমুদ্রের তলদেশে যত আয়তন ছিল, ওপরটাতে আয়তনটা 4 গুণ হয়েছে। বেশ। বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার, পারদ স্তম্ভের চাপ হলে এবং জলের নিচে আর ওপরের উষ্ণতা সমান হলে, আচ্ছা টেম্পারেচার সমান, তাহলে সমুদ্রের গভীরতা কত? বেশ সোজা একটা কনসেপ্ট যেখানে আমাদের কাজে লাগবে। যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে কি আমরা কোনোভাবেই বয়েলের সূত্র লাগাতে পারি না? বয়েলস ল অবভিয়াসলি লাগাতে পারি, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে বয়েলসের ল কী বলে? যে প্রেশার 1 গুণিত ভলিউম 1 সমান প্রেশার 2 গুণিত ভলিউম 2। বোঝা গেল নিশ্চয়ই? জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে যে সমুদ্রের গভীরতা কত। আচ্ছা, সমুদ্রের গভীরতা জানতে চেয়েছে। ধরে নাও সমুদ্রের গভীরতাটা এতটা ভর্তি জল আছে, তাহলে এখানে আছে তোমাদের H। বোঝা গেল? এই টাইপের একটা অঙ্ক করেছিলাম, যেখানে এটা মোটামুটি 11 নম্বরের অঙ্কটা মোটামুটি এই টাইপের আছে। যাই হোক, ঠিক আছে, 11 টাইপের অঙ্কটা, হ্যাঁ
ঠিক আছে, দেখো মোটামুটি এই টাইপের আর কি। এখানে সমুদ্রের গভীরতা বার করতে বলেছিল, প্রবলেম সেট 1 11। তো মোটামুটি এই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে। এইখানে হচ্ছে প্রেসার 1, এখানে প্রেসার 2, এখানে ভলিউম 1, এখানে ভলিউম 2। বোঝা গেল আশা করি। এবার বিষয়টা দাঁড়ালো যে এই যে প্রেসার 1, এখানে প্রেসারটা কত না 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। এখানে চাপটা কত, এখানে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ তো বটেই, প্লাস এই যে এইচ হাইট অবধি জল আছে সেই জলেরও প্রেসার লাগবে, তাহলে এইচ গুণিত রো অফ ওয়াটার গুণিত জি, এটা কাজে লাগবে। আচ্ছা, নিচে যত ভলিউম, নিচে ভলিউম ধরছি ভি, তাহলে উপরের ভলিউমটা বেড়েছে মানে হচ্ছে 4V। এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে নিচে ভলিউমটা কম আছে, ফলে প্রেসারটা বেশি থাকবে। প্রেসার আছেও বেশি, কোনো অসুবিধে হওয়ার কারণ নেই। এখানে 76, এটা 76 সেন্টিমিটার প্লাস এইচ রো জি। তাহলে বোঝা গেল ওভারঅল জিনিসটা, ঠিক আছে। প্লাসটা কিন্তু এটার সাথে আছে, ঠিক। আচ্ছা, তাহলে যদি আমি সূত্রতে পুট করি, তাহলে আমরা লিখতে পারি যে P1 V1 সমান P2 V2, তাই না? তাহলে P1 কত, P1 হচ্ছে 76 গুণিত 13.6 গুণিত 9.8 না 980, ঠিক, গুণিত ভলিউম কত মানে V1, দ্যাট ইজ 4 টাইমস অফ ভি, সমান আমাদের হয়ে যাবে P2 V2। P2 কত, P2টা হচ্ছে 76 গুণিত 13.6 গুণিত 980 তো বটেই, প্লাস হাইট কত এইচ, রো কত রো অফ ওয়াটার 1 গুণিত 980, বাইরে গুণ হচ্ছে ভলিউম, ভলিউমটা হচ্ছে ভি। বেশ, এই যে ভলিউমটা ভি আছে, ঠিক। তাহলে এখান থেকে ভি আর এখান থেকে ভি কেটে গেল। কেটে যাওয়ার পরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 76 গুণিত 13.6 গুণিত 980 গুণিত 4। এটা থেকে বিয়োগ দেবো, এটা বিয়োগ দেবো। তাহলে এটা যদি বিয়োগ দিই তাহলে কত দাঁড়াচ্ছে, আচ্ছা লেফট হ্যান্ড সাইডে এটাকে নিয়ে নিলাম 980 গুণিত 1 আর গুণ করার কোনো মানে হয় না, ফলে এটাকে কেটে দিলাম। আচ্ছা, এটা 4 টাইমস অফ এটা থেকে 1 টাইমস অফ এটা যদি বিয়োগ দিই, 4 টাইমস অফ এটা থেকে 1 টাইমস অফ এটা যদি বিয়োগ দিই, তাহলে 3 টাইমস অফ ওই 76 গুণিত 13.6 গুণিত 980 পড়ে থাকবে। তাহলে আবার 980 কেটে যাবে, পড়ে থাকবে এই জিনিসটা। তাহলে হাইট আমাদের কাছে হয়ে যাবে 3 গুণিত 76 গুণিত 13.6, এত কি সেন্টিমিটারে আসবে। অ্যান্সারটা কিসে দিয়েছে, অ্যান্সারটা সেন্টিমিটারেই দেওয়া আছে। তাহলে এটার ভ্যালুটা জাস্ট বার করবো আমরা, বোঝা গেল। 3 গুণিত 13.6 গুণিত 76 কত এলো 3100.8 এত সেন্টিমিটার। সেটাকে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু নিয়েছে 310, এই জিরোটা না লিখে এখানে 1 দিয়ে দেবো, এত সেন্টিমিটার, কারণ এটা 8 আছে মানে মোর দেন 5, তার জন্য এই জিনিসটা করলাম। আশা করি বোঝা গেল। দেখো নেক্সট, একটি বায়ুর বুদবুদ 34 মিটার গভীরতায় গভীর একটি নদীর তলদেশ থেকে জলের উপরে ভেসে উঠল। আচ্ছা, নদীর তলদেশের উষ্ণতা 7 ডিগ্রি সেলসিয়াস এবং বুদবুদটির আয়তন 14 সেন্টিমিটার কিউব জলের নিচে। জলের ওপরের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস আর জলের ওপরের চাপ 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ 76 নয়। তাহলে পারদের ঘনত্ব যদি হয় 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে বলছে যে জলের ওপরে বুদবুদটির আয়তন কত, ঠিক আছে, মানে এখানকার আয়তনটা বার করতে বলেছে। এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট নয়, তাহলে আমরা পুট করব P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট নয়। একটা হাইট ধরছি, এই হাইটটা ধরছি এইচ ধরার দরকার নেই, কারণ 34 মিটার দেওয়া আছে, মানে হলো 34 মিটার, তাই তো 34 মিটার, তাহলে 3400 সেন্টিমিটার, কারণ সব কিছু সিজিএসে করবো। এখানে P1 কত, প্রেসারটা কত 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ 76 নয়। বেশ, এখানে প্রেসারটা কত, এটা হলো 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ প্লাস এই যে হাইটে ইয়েটা আছে রো অফ ওয়াটার গুণিত জি, এই জিনিসটা। আচ্ছা, এখানে ভলিউম কত, এখানে ভলিউমটা বার করতে বলেছে। এখানে ভলিউমটা কত, সেটা হচ্ছে 14 সেন্টিমিটার কিউব বা 14 সিসি। আচ্ছা, এখানে টেম্পারেচার কত, সেটা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। আই হোপ নদীর জলের, আচ্ছা তলদেশে উষ্ণতা 7 ডিগ্রি সেলসিয়াস আর উপরে 27, এইখানে 7 ওখানে 27, এখানে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। আর এখানে কত টেম্পারেচার T2, সেটা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস বা 276 প্লাস 7 মানে 280 কেলভিন। এইভাবে যদি তুমি পুট করো তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার চান্স কোথাও থাকবে না। তাহলে জাস্ট এবারে সূত্রতে পুট করি,
দেন দেখছি যে কি আসছে। ঠিক, দেখো তাহলে এখানে যদি আমি করি আমাদের কি আসবে। আচ্ছা বসাচ্ছি তাহলে P1 কত 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 75 গুণিত 13.6 গুণিত 980 গুণিত V1 ভলিউম 1 জানি না কত, ডিভাইডেড বাই টেম্পারেচার 1 কত 300, সমান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে এই 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ প্লাস এটা, তাহলে একটু জায়গা লাগবে, সমানটা দিয়ে আমি নিচেই করে নিই একটু। 75 গুণিত 13.6 গুণিত 980 যুক্ত এই যে হাইটটা মানে 3400 গুণিত 1 গুণিত 980, বাইরে ভলিউমটা কত 14, মানে নিচের ভলিউমটা V2টা 14, ঠিক, ডিভাইডেড বাই 280 কেলভিন, এই জিনিসটা। তাহলে এটা যদি পুট করি ওভারঅল আমাদের কি দাঁড়াচ্ছে সেই জিনিসটা একটু দেখি। জায়গাটা লেগে যাবে। তাহলে কি করা যায় বলো তো, ক্রস মাল্টিপ্লিকেশানটাই বেটার হবে তাই না? ঠিক আছে তাই করছি। তাহলে আমাদের কাছে এখানে দাঁড়াচ্ছে 75 গুণিত 13.6 গুণিত 980 গুণিত 280 গুণিত ভলিউম 1 সমান দাঁড়াবে, সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 75 গুণিত 13.6 গুণিত 980 প্লাস 3400 গুণিত 980, বাইরে আবার গুণ আছে কি গুণিত দিয়ে 14 গুণিত এই 300টা ওই পাশে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছেটা কি, দাঁড়াবে যেটা সেটা হলো 75 গুণিত 13.6 গুণিত 980, সেটা হলো 999,600। তাহলে 75 গুণিত 13.6 গুণিত 980 গুণিত 280 গুণিত V1 সমান 999,600 প্লাস এই যে ভ্যালুটা আছে 3400 গুণিত 980, সেটা কত 333,2,000 এটা। তাহলে এই দুটোর যদি যোগফল করি আর বাইরে কি আছে, বাইরে আছে গুণিত 14 3 42, তাহলে 4200, ঠিক আছে, প্লাস দিলাম 3টা 9 6 2টো 0, এটা গুণিত 4200, সেটা কিছু একটা আসছে, ডাইরেক্ট আমি V1 লিখছি। তাহলে ডাইরেক্ট V1 কী হবে, এটা ডিভাইডেড বাই 75 ডিভাইডেড বাই 13.6 ডিভাইডেড বাই 980 ডিভাইডেড বাই 280, এটা হচ্ছে 65, তাহলে 65 সেন্টিমিটার কিউব। কত সোজা জিনিসটা সোজা, অঙ্কটা বড় আর কিছু না, ঠিক বোঝা গেছে। আচ্ছা 3 নাম্বার দেখি, একটি মোটর গাড়ির টায়ারের পরিধির দৈর্ঘ্য 1 মিটার এবং ব্যাস 10 সেন্টিমিটার। আচ্ছা বায়ুমণ্ডলীয় চাপে কত আয়তনের বায়ুকে টায়ারে প্রবেশ করালে টায়ারে বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপের 10 গুণ হবে। দেখো এটা একটা বোঝার অঙ্ক আছে। এখানে টেম্পারেচার কিছু বলেনি, যখন যেখানে কিছু বলবে না সেইখানে সেই টার্মটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, ঠিক আছে, বোঝা গেল আশা করি। তাহলে এখানে টেম্পারেচার বলেনি, তার মানে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে কোন সূত্র লাগবে, বলে সূত্র P1 V1 সমান P2 V2, ঠিক। দেখো তাহলে 3 নম্বর, টায়ারের যে পরিধি বলেছে সেটা 1 মিটার, টায়ারের যে ব্যাস বলেছে সেটা 10 সেন্টিমিটার, হ্যাঁ 10 সেন্টিমিটার। তাহলে এর যে রেডিয়াস সেই রেডিয়াসটা হবে 5 সেন্টিমিটার, এটাকে করলে 100 সেন্টিমিটার। বেশ এত দূর পর্যন্ত হলো। এবার একটু জিনিসটাকে ফিল করতে হবে, বুঝতে হবে। ধরে নাও এমনি তো টায়ার হয় এই টাইপের, তো টায়ারের মধ্যে
আমি যখন বায়ু প্রবেশ করাবো কি বলেছে, কত আয়তনের বায়ুকে প্রবেশ করালে টায়ারের চাপ বায়ুমণ্ডলের চাপের 10 গুণ হবে। তাহলে কত আয়তনের V2 জানি না, P2 কত সেটা হচ্ছে 10 বায়ুমণ্ডলীয় চাপ কত ধরে নিচ্ছি P, এটা হচ্ছে বিষয়। আচ্ছা P1 কত, P1 হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ P। আচ্ছা ভলিউম 1 কত, ভলিউম 1টা হচ্ছে ভলিউমটা হবে পাই আর স্কোয়ার গুণিত এল, পাই আর স্কোয়ার গুণিত এল, কারণ এটা একটা খোলকের মতো, ঠিক। তাহলে এখান থেকে আমরা পাই বসাবো। আচ্ছা যাই হোক পরে বসাচ্ছি, দেখা যাক। তাহলে জিনিসটা কীরকম দাঁড়ালো, জিনিসটা হলো যে P1 V1 সমান P2 V2, দরকার কি V2, তাহলে V2 সমান হচ্ছে P1 বাই P2 গুণিত V1। তাহলে P1 কত, দ্যাট ইজ প্রেসার, এটা কত, দ্যাট ইজ 10P গুণিত ভলিউম 1 দ্যাট ইজ পাই আর স্কোয়ার এল। ঠিক না, কোথাও ভুল করলাম? আচ্ছা দেখি একবার। আচ্ছা যে আয়তনের বায়ু আমি প্রবেশ করাবো, ঠিক, তার ফলে তার কি হবে, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে আমাদের। ওইখানে ক্ষমতা কিন্তু পাই আর স্কোয়ার এল। তাহলে এটা V2 হবে, এটা V1 হবে। কেন আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। প্রাথমিক আয়তনটা বার করতে হবে। প্রথমে ওর আয়তনটা কত ছিল, প্রথমে আয়তনটা কেন বলছি দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একটা আয়তনের বায়ুকে আমি এখানে ঢোকাচ্ছি, ঠিক, একটা আয়তনের বায়ুকে আমি এখানে ঢোকাচ্ছি। সে আয়তনের বায়ুটা ঢোকানোর ফলে তার চাপ নাকি বেড়ে পড়ে 10 গুণ হয়ে গেছে, বোঝা গেল? তার আয়তনটা বেড়ে চাপটা বেড়ে 10 গুণ হয়ে গেছে। তাহলে চাপটা যদি 10 গুণ হতে হয় ওই বায়ুটা ঢোকানোর ফলে, তাহলে ওই বায়ুটার আয়তন কত হবে, ওই বায়ুটার আয়তন 10 গুণ হয়ে যাবে। কথাটা বোঝা গেল? বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আবার বলি, আবার কীভাবে বলা যেতে পারে। আমি বলছি যে বায়ুমণ্ডলের যা চাপ আছে সেটা হচ্ছে পি, সেটা বাইরে। এখন ভেতরে যদি 10 গুণ প্রেসার করতে হয়, প্রেসারটা বাড়ালে ভলিউমটা কমবে। কিন্তু আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ যদি 10 গুণ হয়ে যায়, বায়ুমণ্ডলীয় চাপ না, টায়ারের ভিতরের বায়ুর চাপ, টায়ারের ভেতরের বায়ুর চাপ, ঠিক। দেখো এখানে কী বলেছে, বলছে একটি মোটর গাড়ি পরিধেয়ত ব্যাস এত বায়ুমণ্ডলীয় চাপে, আচ্ছা বায়ুমণ্ডলীয় চাপে কত আয়তনের, আচ্ছা চাপটা বায়ুমণ্ডলীয়, সেখানে কত আয়তনের, তাহলে P1 যদি এটা হয় তাহলে V1টাই তো জিজ্ঞেস করছে কত আয়তনের বায়ু, সেটাই তো কোয়েশ্চেন মার্ক। বলেছে কত আয়তনের বায়ু বায়ুমণ্ডলীয় চাপেই প্রবেশ করাবো, বায়ুমণ্ডলীয় চাপে ওই কত আয়তনের বায়ুকে টায়ারে প্রবেশ করালে টায়ারে বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপে 10 গুণ হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে কি করতে হবে না, বায়ুমণ্ডলীয় চাপেই প্রবেশ করাবো, চাপটা এটাই আছে। এই চাপে কত বায়ুকে প্রবেশ করাবো, তাহলে এই চাপ মানে কি, সেটাকে P1 ধরেছি। তাহলে V1টা কত হতে হবে যাতে পরবর্তীকালে চাপটা 10 গুণ হয়ে যায়, চাপটা 10 গুণ হয়ে যায়, ঠিক আছে। মানে কত আয়তনের আমি প্রবেশ করাবো, কত আয়তনের। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো। ধরো দেখো আমি অঙ্কতে পরে আসছি, অঙ্কতে তো আসবোই। ধরো আমি সময়টা কেন খরচ করছি এবারে বুঝতে পারবো। আমি জানি এগুলোতে প্রবলেমেটিক সিচুয়েশান তৈরি হয়, ঠিক, ইভেন আমারও হয়। আমি বারবার একটা কথা যেটা বলি একটু বলে নিই, সেটা হলো যে আমি তোমাদের থেকে আলাদা কোনো ব্যক্তি মানুষ নই। আমি তোমাদের মতনই মানুষ, শিখি, ভুল হয়, শিখি, ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি এবং প্রতিনিয়ত শিখে চলছি, এটাই বিষয়। তোমাদের থেকে অভিজ্ঞতাটা একটু বেশি, পড়েছি একটু বেশি, দ্যাটস সেট, আর কিচ্ছু না। তাহলে ওই জন্য ভুল আমার হয়, না হওয়া না, তোমরা ভুলটা ধরিয়ে দাও, এটাই বিষয়। ভুল হতেই পারে, মানুষেরই তো ভুল হয়, গরুর হবে সোজা জিনিস, গরুর হবে না তো। তাহলে এখানে আমরা নজর দিই যে বিষয়টা কি জানতে চাইছি। দেখো একটু ভালো করে বোঝো। প্রাথমিক যখন কন্ডিশন, কোনো আমি আয়তন করিনি, তখন ওর চাপ ছিল পি। ওই পি চাপে বলছে কত আয়তনের বায়ুকে প্রবেশ করাবো যাতে চাপটা তো আমার 10 গুণ হয়ে গেল এবং ভলিউমটা ওই টায়ারের যে আয়তন তার বাইরে কি থাকতে পারবে। টায়ারের আয়তন কত, পাই আর স্কোয়ার এল। ফুরালো গল্প। তাহলে এবার যদি পিপি কেটে দিই এখান থেকে, তাহলে এই যে কোশ্চেন মার্কটা আছে, এই যে আয়তনটা বার করব, সেটা হবে ওর যে আয়তন তার আয়তনের 10 গুণ আয়তনের বায়ুকে ঢোকাতে হবে।
বায়ুমণ্ডলীয় চাপ যখন হচ্ছে পি, বায়ুমণ্ডলীয় চাপেই তো আয়তনটা ঢুকিয়েছি। আমি যদি ওকে 10 টাইম না ঢোকাই, ওর যা ক্ষমতা তার থেকে যদি 10 গুণ আমি ক্ষমতা যদি না ঢোকাই, জিনিসটা বুঝবে, তবে তো ওর ভেতরে গিয়ে পরে 10 গুণ প্রেসার অলরেডি এক্সিস্ট করছে, এই 10কে কেটে দেবে, তবে যতটা দরকার ততটাই ওর থাকবে। জিনিসটা বুঝবে, ভালো করে বলছি। টায়ারের ক্যাপাসিটি পাই আর স্কোয়ার এল, হ্যাঁ মানলাম। এখন যদি আমি পাই আর স্কোয়ার এল ঢোকাই, ওখানে ভেতরে তো আমার 10 গুণ চাপ তৈরি হয়ে আছে। তাহলে চাপ যদি 10 গুণ হয়, জিনিসটা বুঝবে, চাপ যদি 10 গুণ হয়, ভলিউম 10 গুণ ডিক্রিজ করবে। এটা তো ঠিক, কারণ পিভি তো কনস্ট্যান্ট, এটা মানবে। তাহলে চাপ যদি আমি 10 গুণ বাড়াতে হয়, এটা আমাদের কন্ডিশন, ভেতর যেন 10 গুণ চাপ হয়, মেনটেন হয়, তাহলে ভলিউমটা 10 গুণ 10 ভাগ হয়ে যাবে। তাহলে প্রথমে তো 10 গুণ দাও, তবে তো সেই 10কে এই পিটা কেটে দেবে। প্রথম থেকে 10 গুণ দিয়ে পরে দাও, 10 গুণের আয়তন, 10 গুণ আয়তন বিশিষ্ট। ধরে নাও ওর ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার, লিটারে বোঝো, ওর ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার। ভেতরে প্রেশারটা যেন 10 গুণ হয়ে যায়, তাহলে আমাকে প্রথমে 10 লিটার চাপ দিতে, 10 লিটার আয়তনের বায়ুকে ভরতে হবে, যাতে ওই 10 লিটার আয়তনের বায়ুকে 1 লিটার বায়ুতে কনভার্ট করবে চাপটা। চাপ ওকে কমিয়ে দেবে না। আমি বাবা 10 গুণ চাপ হয়ে আছি, আমি বাবা আয়তন পেলে আয়তনকে 10 গুণ কমিয়ে দেবো। তাহলে প্রথম থেকে 10 গুণ দিয়ে রাখো, তাতে যদি 10 গুণ কমিয়ে দেয়, 1 লিটার থাকবে, 1 লিটার ওর ক্যাপাসিটি। আশা করি বোঝা গেল। তাহলে গল্পটা হবে যে 10 টাইমস অফ পাই আর স্কোয়ার এল। দেখো এটা যতটা অ্যান্সার হবে ততটাই। 10 গুণিত পায়ের মান হচ্ছে 3.14 গুণিত আর মান হচ্ছে 5, 5 স্কোয়ার 25 গুণিত লেন্থ হচ্ছে 100। বোঝা গেল আশা করি। তাহলে এখানে দেখে নাও কত হচ্ছে, 110 1000 গুণিত 25 গুণিত পাই, সেটা হলো এটা। কিন্তু এখানে কিছু ভুল হয়েছে কি, অনেকটা চলে আসছে, 78539.81634। কত হয়েছে অ্যান্সার? 78.5 লিটার। হ্যাঁ, তো এটা সেন্টিমিটার কিউবে এসছে, একে 1000 দিয়ে 1 2 3 দিয়ে ভাগ করে দেবো, না 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 78.5 এত লিটার, লিটারে অ্যান্সারটা চলে এলো। আশা করি বোঝা গেল। ভেতরে চাপটা 10 গুণ আছে, তাহলে ভেতরের যে চাপটা, তার টেন্ডেন্সিটা এটা যে তুমি যত আয়তন দেবে আমি তার 10 ভাগ করে দেবো। তাহলে তাকে 10 গুণ দিয়ে পাঠাও, তবে তো 10 ভাগ করে দিলে 1 ভাগ থাকবে, আর ওই 1 ভাগটাই হচ্ছে পাই আর স্কোয়ার এল। জটিলতা তৈরি হয় না, হয় না, জটিলতা তৈরি হচ্ছে, সেলফ ডাউট হচ্ছে, মানে তুমি সঠিক রাস্তাতে আছো, তুমি কিছু করছো। ভুল তারই হয় যে নতুন কিছু করার চেষ্টা করে, বা অ্যাটলিস্ট করে, নতুন কিছু বাদে দিলাম, অ্যাটলিস্ট করছি তবে তো ভুল হচ্ছে। যে বসে থাকবে, যে স্টুডেন্ট কোনো করছে না, তার তো ভুল হওয়ারও চান্স নেই কিছু, তাই না? বোঝা গেল আশা করি। দেখো এরপর নেক্সট প্রশ্নের দিকে যাই। 4 নাম্বার কি বলেছে দেখো, প্রমাণ চাপ ও উষ্ণতায় বায়ুর ঘনত্ব এত, ব্যারোমিটারের উচ্চতা 76 সেন্টিমিটার থেকে 74 সেন্টিমিটার নেমে এলে 15 লিটার বায়ুর ভরের পার্থক্য কত? বায়ুর ভরের পার্থক্য, আচ্ছা পার্থক্য বার করবো, ঠিক আছে। তার আগে 15 লিটার বায়ুর ভরটা কত দেখবো, অসুবিধা নেই, তাই তো। একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে বায়ুর ঘনত্ব দিয়েছে গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, সেটাকে গ্রাম প্রতি লিটারে কনভার্ট করব। বায়ুর ঘনত্ব 0.001293, 129 পর্যন্ত নিচে, 39, আচ্ছা গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, এই তো বিষয়। মানে 1 সেন্টিমিটার কিউবে এত গ্রাম ওজন ওর আছে বা ভর ওর আছে 1 সেন্টিমিটার কিউবে। তাহলে আমি যদি বলি, ইফ আই সে যে 1 সেন্টিমিটার কিউব মানে কত লিটার, এটা তো কনভার্ট করতে পারবো আমরা। বোঝা গেল? মানে 1 লিটার মানে হয় 1000 সেন্টিমিটার কিউব। বোঝা গেল আশা করি। আবার 1 মিটার কিউব সমান কিন্তু 1000 লিটার, এটা বুঝতে হবে, এই রিলেশনটা একটু জানা দরকার। ঠিক আছে, তাহলে বোঝা গেল আশা করি। এবার যদি আমি বলি যে এটা 1 সেন্টিমিটার কিউবে এত, 1 সেন্টিমিটার কিউবে ওর ভরটা হচ্ছে 0.00129 এত গ্রাম, তাহলে 1000 সেন্টিমিটার কিউবে কত? 1000 দিয়ে গুণ করবো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর মানে 1.29 এত গ্রাম। আচ্ছা 1000 সেন্টিমিটার কিউব মানেই দেখলাম 1 লিটার, মানে হচ্ছে 1 লিটারে ওর ভর কত? 1.29 গ্রাম, মানে ওর ঘনত্বটা কত দাঁড়ালো? 1.29 গ্রাম প্রতি লিটার। এই কনভার্সনটাকে করতে হবে, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে।
নেক্সট কী করব, নেক্সট যেটা করব সেটা হচ্ছে প্রমাণ চাপ আর উষ্ণতাতে এই গল্প। প্রমাণ চাপ কত, মানে P1টা কত, প্রমাণ চাপ মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। প্রমাণ উষ্ণতা কত, প্রমাণ উষ্ণতা হলো 273 কেলভিন। আর এটা হয়ে গেল ডেন্সিটি, ডেন্সিটি 1। তাহলে ডেন্সিটি 2টা বার করবো ইন দ্য হেল্প অফ, যেটা কোয়েশ্চেন মার্ক, P2 কত, সেটা হচ্ছে 74 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ হয়েছে। আর উষ্ণতাটা কত হয়েছে, উষ্ণতা বলছে কোনো চেঞ্জ হয়নি, তাই তো, ঠিক আছে, হয়নি তো হয়নি, টেম্পারেচারের কোনো জিক্রি করেনি, ঠিক আছে, তাহলে এটা লিখো, কোনো লাভ নেই। তাহলে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে P1/D1 সমান P2/D2, এটা জানি আমরা, সেখান থেকে D2 বার করব। D2 হয়ে যাবে P2/P1 গুণিত D1। P2 কত, P2 74, P1 কত 76, আর ডেন্সিটি প্রথমে কত 1.29, এত গ্রাম প্রতি লিটার, যেটা আসবে সেটা গ্রাম প্রতি লিটারে, মানে 1 লিটারে এত গ্রাম ভর হবে। তাহলে আমাদের দরকার কি বলেছে, প্রথমে আছে 15 লিটার বায়ুতে, তাহলে 15 লিটারে কত হবে সেটা বার করব। যাই হোক, তার আগে এটা বার করে নিই, 74 ভাজিত 76 এটা গুণিত 1.29, এটা দ্যাট ইজ 1.256 এত গ্রাম প্রতি লিটার, মানে 1 লিটারে এত। তাহলে ওর ওয়েটটা কত, ওয়েটটা হচ্ছে D2 গুণিত V2, মানে এর সাথে 15 গুণ গুণিত 15 লিটার বলেছে, দ্যাট ইজ 18.84 এত গ্রাম। আর আগে ভরটা কত ছিল, 1.29 গ্রাম প্রতি লিটার, মানে 1 লিটারে এত ভর। বোঝা গেল না? তাহলে ওরও তো 15 লিটার নিতে হবে, এরও 15 লিটার নিচ্ছি, D1 V1 ভলিউমটাকে সেমই ধরছি, দেখছি কী আসছে, 1.29 গুণিত 15, 19.35 এত গ্রাম। তাহলে 15 লিটারের আগে ভর ছিল এত, এখন ভর হলো এত, ভরটা কমেছে। তাহলে আমরা এটা থেকে মাইনাস দেবো 18.84, 0.51। তাহলে আমরা করব W1 মাইনাস, ডিফারেন্স সাইন দেওয়ার দরকার নেই যেহেতু বুঝেই গেছি, সেটা হবে 0.51 গ্রাম। তাহলে 15 লিটার আয়তনের বায়ুর ভর এত কমেছে, 0.51 এক্স্যাক্টলি, কোনো অসুবিধা নেই। বোঝা গেল, বোঝা গেল সিস্টেমটা। দেখো 5 নম্বরের কোয়েশ্চেনটা পড়ছি। 5 নম্বরের জিনিসটা বলেছে যে দুমুখ বন্ধ, আচ্ছা দুটো মুখেই বন্ধ, একটি চোঙের আয়তন 22.4 লিটার, মানে ওর ক্যাপাসিটি 22.4 লিটার, এবং এর ভিতরে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 গ্রাম হাইড্রোজেন আছে। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 4 গ্রাম হাইড্রোজেন আছে কী করে। 4 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 2 মোল হাইড্রোজেন, 2 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 2 × 22.4, মানে 44.8 লিটার হাইড্রোজেন, সেটা কী করে 22.4 লিটার চোঙে ভরা আছে। তাহলে সেটা একমাত্র তখনই পসিবল যখন ওর চাপটা দ্বিগুণ করা হয়েছে, তখনই পসিবল। চাপটা দ্বিগুণ করলে আয়তনটা অর্ধেক করে দেবে, তাহলে 2 মোল ইয়ের যে আয়তন সেটাকে অর্ধেক করে দেবে। বোঝা গেল, বোঝা গেল, ওর আয়তন যেটা সেটাকে কমিয়ে দেবে, ভরকে কমাতে পারবে না। 4 গ্রাম হাইড্রোজেন 4 গ্রাম হাইড্রোজেনই থাকবে, বাট 4 গ্রাম হাইড্রোজেনকে 22.4 লিটারে আনতে গেলে তার চাপটাকে দ্বিগুণ করতে হবে, এটা ক্লিয়ার। নাহলে 22.4 লিটার আয়তনের পাত্রে ওটা ধরাতো না, 44.8 লিটার হওয়ার কথা ওর আয়তন, সেটাকে কমিয়ে দিয়েছে কে, অর্ধেক করে দিয়েছে কে, চাপটাকে দ্বিগুণ করেছি ফলে। বোঝা গেল। উষ্ণতা 60 ডিগ্রি সেলসিয়াস হলে চাপ কত হবে, বেশ। আর হাইড্রোজেনের বদলে যদি এখানে নাইট্রোজেন নিতাম, এটা পরে আসছি, তাহলে সেখানে চাপ কত হবে। তাহলে প্রাথমিক চাপ কত সেটা দেখতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের গল্পটা দেখতে হবে, এবং তারপরে 60 ডিগ্রি সেলসিয়াসের গল্পটা দেখতে হবে, তাই তো। তাহলে এটা তোমাদের হয়ে গেছে, এটা আমি করে নিই পরিষ্কার। 5 নম্বরের অঙ্কটা, যা বাবা বোম ফাটছে তো, বললাম না কালী পুজো এখনো পার হয়নি, শহরের পুজো পুজো ভাব, কিন্তু সফলতার অভাব। জীবনের সফলতা ভীষণ প্রয়োজন। আচ্ছা যাই হোক, ওইসব বাদ দাও। আচ্ছা ধরি প্রাথমিক যে ওর চাপ ছিল সেটা হলো, প্রথমে যে চাপটা ছিল সেটা হচ্ছে পি। বেশ, তাহলে যদি আমি বলি যে 4 গ্রাম হাইড্রোজেনকে 22.4 লিটার আয়তনের ইয়েতে, কিসে, পাত্রে রাখলে তার চাপ হবে
দ্বিগুণ 2p। বেশ, এতদূর ক্লিয়ার। এবার যদি আমি বলি যে এখন উষ্ণতা বাড়ালে কত থেকে কত বাড়িয়েছি? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 প্লাস 60 মানে হচ্ছে 3 এলো, 7 6 13 3, হাত থাকলে 1 3, 333। তাহলে এইখান থেকে এখানে কনভার্ট করলাম, 273 থেকে 333 কেলভিনে কনভার্ট করলাম। তাহলে উষ্ণতা যদি বাড়ানো হয়, ফলে যদি তার চাপ পি ড্যাশ হয় তবে তাহলে কি আমরা লিখতে পারি না যে P1/T1 সমান P2/T2? এটা হচ্ছে সূত্র প্রেসারের সাথে, তাই না? তাহলে P1 প্রথমে কত ছিল না? P ছিল, সরি 2P ছিল। দ্বিতীয়তে চাপ জানি না, P2 P ড্যাশ হয়েছে, তাহলে P ড্যাশ নিয়ে নেব। বেশ, P ড্যাশ। আর 2P যখন টেম্পারেচার, 2P যখন চাপ তখন তার টেম্পারেচার হচ্ছে 273, আর P ড্যাশ চাপ পরিবর্তন হয়েছে তখন 333। তাহলে এখান থেকে অনায়াসে পেয়ে যাবো। তাহলে P ড্যাশ আমরা কত পাবো? P ড্যাশ আমরা পাবো 333 ডিভাইডেড বাই 273 গুণিত 2 গুণিত P। এই Pটা কিন্তু প্রাথমিক চাপ বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, যেহেতু STPতে বলেছে, তাই তো? STP বলেছেন আপনারা? STP বলেনি, তাই না? কিন্তু অ্যান্সারটা STPতে আছে, মানে স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার আছে। ঠিক আছে, 3 9 27, 3 1 3, 1 1 1, আর যাবে না। তাহলে এটা দেখতে হবে। তাহলে 222 1 2 3 ডিভাইডেড বাই 91, 2.4395। এই পিটাকে হচ্ছে আমরা কি স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার, ATM প্রেসার। কেন ধরছি? কারণ আছে, কারণটা বলে দিই। এই যে পিটা ধরছি, সেই পিটা কত লিটার আয়তনে বলো না? 22.4 লিটার। কত উষ্ণতাতে বলো না? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে, মানেই হচ্ছে 273। তাহলে 273 কেলভিন উষ্ণতায় 22.4 লিটার আয়তনের যে চাপ, সেটাকে কি প্রমাণ চাপ বলে না? সেই প্রমাণ চাপ নিয়েছি, ওই জন্য 2.43। অ্যান্সারটা কত আছে? 2.44 নিয়েছে। ঠিক আছে, এখান থেকে তো করে নিতে পারবে, অসুবিধা নেই। এবার যে পরের কেসটাতে যাচ্ছি, পরের কেসটাতে বলেছে যদি এটা আমরা 4 গ্রাম হাইড্রোজেন না নিয়ে 14 গ্রাম নাইট্রোজেন নিতাম, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ওইটা কোনো চেঞ্জ হয়নি, 14 গ্রাম নাইট্রোজেন নিতাম, তো বাবা 14 গ্রাম নাইট্রোজেনের তো হচ্ছে হাফ মোল, মানে তো 11.2 লিটার হবে। তাহলে ওর আয়তনটাকে বাড়াতে হবে। বাড়াবে কে? চাপকে কমিয়ে দাও। আয়তন যতটা বাড়ানো দরকার, চাপকে ততটা কমিয়ে দাও, তাহলে তো হয়ে গেল, গল্প শেষ। কথাটা বোঝা গেল? ইয়ার আণবিক ভর কত নাইট্রোজেনের? অক্সিজেনের, হাইড্রোজেনের যেমন 2 বলছিলাম, নাইট্রোজেনের তেমনি 28। 28 গ্রাম নিচে আমরা 14 গ্রাম। তাহলে 28 গ্রাম হলে 1 মোল হতো, বাট 14 গ্রাম নেওয়াতে হাফ মোল হয়েছে। বেশ, এবারে হাফ মোলকে 22.4 লিটারে রাখতে হবে, পুরোপুরি প্যাকড। তাহলে উপায় একটা, যে ওর আয়তনকে বাড়িয়ে দাও। আয়তনকে কী করবে? বাড়িয়ে দাও। আয়তনকে বাড়াতে কে পারবে? প্রেসার তার কম নাও। আয়তন কত বাড়াবো? দ্বিগুণ বাড়াবো। প্রেসার তাহলে অর্ধেক নিয়ে নাও, গল্প শেষ। তাহলে এখানে ধরি প্রাথমিক চাপ P, বাকি সব সেম। হাইড্রোজেন না, এখানে করবো আমরা নাইট্রোজেনকে, বা বলা বেটার 14 গ্রাম নাইট্রোজেনকে, 14 গ্রাম নাইট্রোজেনকে 22.4 লিটার আয়তনের পাত্রে রাখলে চাপ হবে অর্ধেক, এর অর্ধেক হয়ে যাবে, আগে যেটা দ্বিগুণ হচ্ছিল। তাহলে উষ্ণতা বাড়ালে কত বাড়িয়েছি? সেই 60 ডিগ্রি সেলসিয়াস এটা হয়েছে। ফলে যদি চাপ P ড্যাশ হয়, তবে কি দাঁড়াচ্ছে না P1/T1 সমান P2/T2। এটা হচ্ছে বিষয়। দরকার আমাদের কি? P2। তাহলে P2 সমান হয়ে যাবে P1 গুণিত T2 ডিভাইডেড বাই T1। তাহলে T2/T1 তো সেম জিনিস, T2 333 ডিভাইডেড বাই T1টা কত? 273 গুণিত প্রেসারটা হয়ে যাবে আগের চেয়ে অর্ধেক। তাহলে 333 ডিভাইডেড বাই, মানে আগে যে অ্যান্সারটা পেলে না, তার অ্যাকচুয়ালি 4 ভাগ হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা নেই। 333 ডিভাইডেড বাই 273 হলো ডিভাইডেড বাই 2, 0.609। কত দিয়েছে এখানে? 0.683। 83 তো আসছে না, আমার এটা আসছে, তো আমি এটাই করবো, কারণ আর কোথাও ভুল হবার জায়গা নেই। এটা তাহলে কত হয়ে যাবে চাপটা? P2টা হয়ে যাবে 0.6098901009। এত স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক
প্রেশার, এটা হচ্ছে বিষয়। আশা করি বোঝা গেল। এইভাবে অঙ্কটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। ও না, 1 মিনিট, এই জন্য অতটা মিলছিল না। এর কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, তাহলে 373 100 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, বুঝলে? তাহলে এটা 373 ওই জন্য একটু গোলমাল ছিল, 373 হয়ে যাবে, ওই জন্য একটু বাড়বে, আর একটু বাড়বে। 373, এর টেম্পারেচার একই বাড়ায়নি। 273 ভাগ করবো ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 0.683। হ্যাঁ, 683। হ্যাঁ, হয়ে গেছে। এই জন্য গন্ডগোলটা হচ্ছিলো। এই ছোটোখাটো सिली मिस्टेकগুলো होते থাকে। बड़े बड़े मैथों में ऐसा छोटे छोटे बातें होती ही रहती हैं, होते रहते हैं। होने दो, क्लियर कर लेंगे, प्रॉब्लम नहीं है। দেখো তাহলে এবারে 6 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 6 নম্বরের প্রশ্ন বলেছে একটি পাত্রের আয়তন 10 লিটার, একে এসটিপিতে অক্সিজেন গ্যাস দ্বারা ভর্তি করা হলো। পাত্রটিকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করে 75 সেন্টিমিটার পারদ চাপে খোলা হলো। কত ভরের গ্যাস বাইরে বেরিয়ে যাবে? 1 লিটার অক্সিজেনের এসটিপিতে ভর 1.43 গ্রাম। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে আমাদের 6 নম্বর প্রশ্ন, যেখানে আমরা দেখো না P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 লাগাতে পারবো। এই সূত্রটা লাগাতে পারবো মনে হয়। দেখো তো কী কী আছে। এসটিপিতে বলেছে, এসটিপি মানে তার চাপ তো বলেই দিয়েছে। P1 যেটা, সেটা তো 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আচ্ছা, টেম্পারেচারটা কত? টেম্পারেচারটা 273 কেলভিন, এটা দুটো কনস্ট্যান্ট। ভলিউম প্রাথমিক আয়তন কত? 10 লিটার, এটাও কনস্ট্যান্ট। আচ্ছা, P2 কত বলেছে? P2 বলেছে, চেঞ্জ হয়েছে। P2 বলে দিয়েছে 75 সেন্টিমিটার পারদ স্তম্ভে খোলা হয়েছে, তাহলে এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আর T2 টেম্পারেচারটা কত চেঞ্জ হয়েছে? টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াসে করা হয়েছে, 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। এগুলো দেওয়া হলো, তাই তো? এগুলো দেওয়া হলো। এবার যদি আমি বলি যে এখান থেকে আমরা ভলিউম বার করব, সেকেন্ড ক্ষেত্রে ভলিউম সেটা বার করব, কারণ ভলিউমের পরিবর্তন হয়েছে। ওর ক্যাপাসিটি 10 লিটার, তাহলে ভলিউম ডেফিনেটলি বেড়েছে, তবেই তো কিছু পরিমাণ গ্যাস বাইরে গেছে, সেটাই জিজ্ঞেস করেছে। তাহলে এখান থেকে আমরা V2 বার করব। V2 হয়ে যাবে আমাদের কাছে, V2 হবে কত? P1 V1 গুণিত T2 ডিভাইডেড বাই T1 গুণিত P2। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে P1 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ ডিভাইডেড বাই P2 75 গুণিত T2 বাই T1 T2 300, T1 273 গুণিত V1 ভলিউম 1 কত? 10 লিটার। তাহলে অ্যান্সারটা কিসে আসবে? লিটারে, কারণ এটাও সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটাও সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটাও কেলভিন, এটাও কেলভিন, এ লিটার আছে। তাহলে এটাকে বার করতে হবে কত লিটার, দেখা যাক। 76 গুণিত 300 গুণিত 10 সমান এটা ডিভাইডেড বাই 75 গুণিত 273। ওকে, সেটা হলে 11.135 এত লিটার। তাহলে সেকেন্ড কেসে যখন টেম্পারেচারটা এরকম বাড়িয়ে দেবো, এত হয়ে যাবে ওর আয়তন। কিন্তু ওর আয়তন ক্যাপাসিটি কত? 10 লিটারের, হয়েছে 11.135। তাহলে বেরিয়ে যাবে মানে ডেল্টা ভি, সেটা হবে V2 মাইনাস V1। তাহলে এখান থেকে যদি 10 আমি বিয়োগ দিই, -10, সেটা আসবে মোটামুটি 1.135। এটাই নিচ্ছি, এত লিটার হবে। এত লিটার আয়তনের বায়ুকে বা গ্যাসকে, যেটাই আছে না কিনা, বেরিয়ে যেতে হবে। এবারে এর ভরটা কত বার করবো, অসুবিধা নেই। আচ্ছা, তো ভরের রিলেটেড কিছু দিয়েছে আমাদের, সেটা হচ্ছে 1 লিটার অক্সিজেনের এসটিপিতে ভর হচ্ছে 1.43। 1 লিটারের দিয়েছে, 1 লিটারের এসটিপিতে। তাহলে 1 লিটার O2 এর এসটিপিতে ভর দিয়ে দিয়েছে। হ্যাঁ, এসটিপিতে বলেছে, এটাতে গুণ করে দেবো। তাহলে 1 লিটার যত 11 লিটারে, মানে 11.something গুণ না করবো না, কারণ এই যে গল্পটা, এই গল্পটা কত টেম্পারেচারে? 300 কেলভিন টেম্পারেচারে, 273 কেলভিন টেম্পারেচারে না। এর সাথে যদি জাস্ট এটা এলো পরিবর্তন, তাহলে 1 লিটারের ওজন কত, অত, এর সাথে যত ওজন আছে তার সাথে এটাকে গুণ করে দিলে হয়ে যাবে কাজ। না, হবে না, হবে না, কারণ এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা তোমার হচ্ছে 300 কেলভিনে। তোমাকে দিয়েছে 1 লিটারে এসটিপিতে, মানে যেখানে টেম্পারেচার তোমাকে হতে হবে 273 কেলভিন, তোমাকে চাপ হতে হবে কত? তোমাকে চাপ হতে হবে
76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, এই জিনিসগুলো মেনে চলতে হবে, তবে গিয়ে বলছে 1 লিটার অক্সিজেনের এসটিপিতে ভর হচ্ছে কত দিয়েছে, 1.43 গ্রাম, 1.43 গ্রাম এত লিটার। কথাটা বোঝা গেল? এবারে ভরের কোনোরূপ পরিবর্তন হয় না, তাহলে আমি এটাতে বার করতে পারি যে 10 লিটারের ভর কত হবে। এখান থেকে 10 লিটারের আয়তন বার করে নিতে পারি, 10 দিয়ে গুণ করলে 14.3 গ্রাম, বাট এটা এসটিপিতে। এবার যদি আমি টেম্পারেচার চেঞ্জ করাই তার ফলে আয়তনের পরিবর্তন তো এলো, তাহলে এই 10 লিটার এসটিপিতে যা গল্প, 10 লিটার কিসে এসটিপিতে যা গল্প, 11.135 লিটার এসটিপি না, এই ক্ষেত্রে চাপ কত, 75 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, এই ক্ষেত্রে ভলিউম কত, এত, টেম্পারেচার কত না 300 কেলভিন, এই উষ্ণতাতেও বা এই চাপেও তার ভর কত হয়ে যাবে, 14.3 গ্রামই হবে, কারণ ভরের কোনোরূপ পার্থক্য হবে না। এতটা ক্লিয়ার। বাট আমাকে জানতে হবে এইটার গল্প, কত লিটার না এত লিটার, তাহলে এত লিটারে এত গ্রাম, 1 লিটারে কত। এবার তো এটা তো কমন, এটাতে কনভার্ট করার জন্য গল্পটা ছিল, এসটিপিতে বলে দিয়েছিল, সেটাকে এমনিতে আনতে হলো। তাহলে 14.3 ডিভাইডেড বাই 11.135 এত গ্রাম। তাই যদি হয় এটা, তাহলে 1 লিটার হয়ে গেল 1.135 কত, 1.135 লিটারে কত। কন্ডিশন সেম, প্রেসারটা 75 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, টেম্পারেচারটা 300 কেলভিন, ওইটার জন্য এত কিছু করা। জাস্ট 14.3 গুণিত 1.135 ডিভাইডেড বাই 11.135 এত গ্রাম, এটার ভরটা বার করব। 14.3 গুণিত 1.135 ডিভাইডেড বাই 11.135, এটা কত এলো 1.4576, কত দিয়েছে 1.4576, ওরা নিয়েছে 2 গ্রাম। ঠিক আছে, অসুবিধা নেই, কাছাকাছি এসছে, অসুবিধা হওয়ার কিছু ব্যাপার নেই। তাহলে এটার ভ্যালুটা আমি লিখে দিই, এটার ভ্যালুটা আসবে আমাদের কাছে 1.4576 এত গ্রাম। এত গ্রাম, এত ভরের বায়ু আমাদের কী হয়ে যাবে না বেরিয়ে যাবে, কোথার থেকে, পাত্রটার থেকে। 1.457, তারপর 6 দিয়েছে, তাহলে এটাকে 8 নিতে পারি, যাই হোক নিলাম না, আর এত গ্রামের ইয়েটা বেরিয়ে যাবে। আশা করি জিনিসটা বোঝা গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল 6 নম্বরেরটা। 7 নম্বরেরটার দিকে চলে আসি। 7 নম্বরেরটা ইম্পর্ট্যান্ট, কিন্তু প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। বলেছে 2 প্রান্ত সিল করা একটি সরু অনুভূমিক নলের মধ্যস্থলে 10 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট একটি পারস্তম্ভ আছে। উভয় অর্ধে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে বায়ু আবদ্ধ আছে। যদি নলটিকে উল্লম্ব অবস্থায় রাখা হয়, আচ্ছা প্রথমে অনুভূমিক ছিল তারপর উল্লম্ব হয়েছে, আচ্ছা রাখা হয়, তাহলে পারস্তম্ভ কতটা সরবে। বেশ বেশ বেশ, নলের দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, তার মধ্যে 10 সেন্টিমিটার ও খেয়ে আছে, মানে পারদটা খেয়ে আছে, আর বাকি 90 সেন্টিমিটারে কী আছে না বায়ু আছে, তাই তো, বায়ু তো, হ্যাঁ, বাকি 90 বায়ু খেয়ে আছে, মানে 45 উপরে 45 নিচে। যাই হোক দেখি, প্রথমে অনুভূমিক রেখেছিল তখন তো কোনো চাপের ডিফারেন্স হয়নি, কারণ অনুভূমিক তলের প্রত্যেকটি বিন্দুতে, একই অনুভূমিক তলে থাকে যে কোনো প্রত্যেকটি বিন্দুতে কী হয়, চাপটা সমান হয়। এখন চাপের ডিফারেন্স হবে, উপরে চাপ কম নিচে চাপ বেশি, তাহলে নিচের দিকে চাপটা পেয়ে যাবে, তার ফলে কোনো একটা জিনিস কী হবে, নিচে সরে আসবে, কতটা নিচে সরে যাবে। চলো তাহলে এটা কী হলো 7 নাম্বার। 7 নাম্বার দেখো, বোঝার চেষ্টা করো কীভাবে কী করছি অঙ্কটা। ধরো না তোমার কাছে একটা দুমুখ বন্ধ করা একটা কী আছে, জার আছে, এরকম এমন একটা বিষয়। আচ্ছা প্রথমে অনুভূমিক আঁকবো, তাই তো, ঠিক আছে, তাই সহি, প্রথমে অনুভূমিক আঁকলাম। এমনি একটা বিষয়, মাঝে 10 সেন্টিমিটার পর্যন্ত, এটা যদি 10 হয় মিডিয়াম, তাহলে এত দূর পর্যন্ত কি আছে, পারদ আছে। এটা কিসে পরিপূর্ণ, পারদে, এটা পারদে, বোঝা গেল। এটা দিয়ে ইয়ে করা হতো আমাদের, পারদের ইয়ে দিয়ে, পারদ বা জলের বিন্দু দিয়ে এই অনুভূমিকটা দেখে পরে ওয়াটার লেভেল বা যে কোনো জিনিসের ঠিকঠাক উচ্চতাতে আছে কি না সেই জিনিসটা দেখা হতো। এটা কত না 10 সেন্টিমিটার, বেশ। তাহলে এই পাশটা কত, বাকিটা তো 90 হতে হবে, তাহলে এই পাশটা 45 সেন্টিমিটার, এই পাশটা 45 সেন্টিমিটার, বেশ। এত দূর পর্যন্ত ক্লিয়ার, কারণ টোটালটা কি হতে হবে, 100 হতে হবে, 100 সেন্টিমিটার হতে হবে। এটা কি না, এটা মার্কারি, এটা H
জি মার্কারি। এই পাশে কি আছে না এটা বায়ু এয়ার, এটাও কি আছে না এয়ার। বেশ, এদের চাপ কত করে দিয়ে দিয়েছে, এদের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। এরও সেম, এরও হলো 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। এবার কি হচ্ছে না এইটাকে আমি উল্লম্বভাবে দাঁড় করিয়ে দিয়েছি, এইটাকে উল্লম্বভাবে দাঁড় করিয়ে দিয়েছি। তাহলে বিষয়টা যেটা দাঁড়াবে সেটা যদি ধরি প্রথমে এমনি ছিল, প্রথমে এমনি থাকবে, তারপর ধীরে ধীরে নামবে, নিচের দিকে নামবে। নিচের দিকে নামার ফলে ওর আর সেই পজিশনটা থাকবে না, এটা প্রথম কেস। হট করে যখন তুমি প্রথমে নামালে, তারপর কি হবে, ও ধরে নিচ্ছি এক্স সেন্টিমিটার নিজের জায়গা থেকে এক্স সেন্টিমিটার নেমে গেল। সরি, এইটা আমার এঁকে তো লাভ নেই, এটা এঁকে লাভ নেই। আমি এই জায়গা থেকে ও এক্স সেন্টিমিটার নেমে গেল আর নিচে এইখানটাতে গোলটা করেছে। তাহলে এটা কত ছিল আগে একটু বুঝতে হবে, জিনিসটা একটু বুঝতে হবে। অন্য মার্কার ইউজ করছি আমি। এইটা কত ছিল, এইখান থেকে এইটা ছিল 45, এটা কত ছিল 10, এটা কত ছিল 45। যাই করে নাও যোগফলটা 100 হওয়া চাই, এটা কত 100 হতে হবে, 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার তো, হ্যাঁ 100 সেন্টিমিটার। এবার যদি আমি বলি যে ও এক্স নেমে গেছে, তাহলে এখানে 45 প্লাস এক্স হয়েছে, এটা বেড়ে পড়ে 45 প্লাস এক্স হয়েছে, আর এইটা 45 মাইনাস এক্স হয়েছে সেন্টিমিটার সেন্টিমিটার। আর এটা 10 ছিল, 10 আছে, এর কোনোরূপ পরিবর্তন হয়নি। তুমি যোগ করো, এখনও 100ই পাবে। প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, 45 45 90 আর 10 100। আচ্ছা, তাহলে ওর কি চাপের পরিবর্তন ঘটবে এখন? ডেফিনেটলি। এই যে নিচের যে বায়ুটা আছে, এই নিচের বায়ুর চাপের পরিবর্তন ঘটবে। প্রথমে ছিল 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এখন 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ তো হবেই। উপরন্তু এই যে 10 সেন্টিমিটার বিশিষ্ট যে ইয়েটা আছে, পারদটা আছে, এই পারদের বিন্দুটা বা পারদের ফোঁটাটা ওকে নিচের দিকে চাপ দেবে। চাপ দেবে বলে তো নিচে নামছে, চাপ দিয়ে দিয়ে নিচে নামছে। এখন বিষয়টা দাঁড়ালো, আর 45 প্লাস এক্স এখানে কত চাপ থাকবে না, এইখানটাতে চাপ থাকবে আগের মতনই, অর্থাৎ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপই থাকবে। এখানে আর কেউ পাকামি করতে আসছে না। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেশন বা অঙ্কটা করতে হবে। ধরি এর ক্রস সেকশনাল এরিয়াটা না পেলে আমি আয়তন পাবো না, সেটাই বিষয়। কারণ দৈর্ঘ্যগুলো জানা আছে, ক্রস সেকশনাল এরিয়াটা জানি না। সবারই ক্রস সেকশনাল এরিয়া সেম, এটা ধরবো আমি, কারণ একটা সুষম ব্যাপার। বা এখানে যদি বলি এমনি এটা 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 ঠিক। তাহলে ধরি নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা না ধরলে অঙ্কটা করা যাবে না। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কত আলফা, আশা করি আপত্তি নেই। তাহলে এখানকার আয়তনের খেলা খেলতে পারবো, অসুবিধা কিছু নেই, কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তাই তো? তাহলে টেম্পারেচার তো কনস্ট্যান্ট আছে, তাহলে আমরা বয়েলের সূত্র লাগাবো। বয়েলের সূত্র লাগিয়ে পাই, বয়েলের সূত্র কেন লাগাচ্ছি, ডিউ টু টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। বয়েলের সূত্র আমরা দুটো জায়গাতে লাগাবো, একবার উপরের বায়ুর ক্ষেত্রে, একবার নিচের বায়ুর ক্ষেত্রে। আচ্ছা, তাহলে প্রথমে বয়েলের সূত্র লাগিয়ে পাই কার ক্ষেত্রে না ওপরের বায়ুর ক্ষেত্রে, মানে ওই যে পারদ স্তম্ভটা আছে তার ওপরের বায়ুর ক্ষেত্রে, ওপরের বায়ুর ক্ষেত্রে, পারদ স্তম্ভের ওপরের বায়ুর ক্ষেত্রে, মানে এই অংশটার ক্ষেত্রে, এই অংশটার, বোঝা গেল? এই অংশটার ওপরের বায়ুর ক্ষেত্রে যদি আমি লাগাই, তার প্রথমে প্রেসার কত ছিল, প্রথমে প্রেসার P1 কত ছিল 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। তার ভলিউম কত ছিল, তার ভলিউম হবে তার যে লেন্থ মানে 45 গুণিত আলফা, ক্রস সেকশনাল এরিয়া আলফা। পরবর্তীকালে তার চাপ কত হলো জানি না, সেটাকে আমরা P2 নাম দেওয়া যেতে পারে, অসুবিধা নেই, P2 ধরে নিলাম, P2টাই বার করবো, কত আর নাম দেবো, P2 নাম দিলাম। আর তার ভলিউম কত হলো, তার ভলিউমটা চেঞ্জ হয়ে হলো, না হয় এক কাজ করো, V1 রেখে দাও, ড্যাশ দিয়ে দাও, ঠিক। এখানে P1 ড্যাশ নাম দিয়ে দাও, অসুবিধা নেই, যাই হোক দিলেই হলো একখানা।
আচ্ছা, সেটা কত হবে? সেটা হবে 45 প্লাস এক্স গুণিত আলফা। 45 প্লাস এক্স ইজ দ্য লেন্থ। এটা একটা চোঙের মতো না, 45 প্লাস এক্স ইজ দ্য লেন্থ, আর ক্রস সেকশনাল এরিয়া থোড়ি না চেঞ্জ হয়েছে, সেটা আলফা আলফাই আছে। তাহলে লেন্থ গুণিত এরিয়া, লেন্থ বা হাইট গুণিত ক্রস সেকশনাল এরিয়া। তাহলে আমরা লাগাতে পারি যেটা, সেটা হবে যে P1 V1 সমান P2 V2, এটাকে V2 নাম দাও এখন, দেন দিয়ে দাও V1 ড্যাশ, এটা বিষয়। ঠিক আছে, বোঝা গেল, তাই তো? তাহলে P1 কত? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, 13.6 গুণিত 980 গুণিত V1 কত না 45 গুণিত আলফা সমান P2 কত? P2 হচ্ছে জানি না, P2কে P1 ড্যাশ নাম দিলাম, ঠিক, গুণিত V1 মানে V2 মানে হচ্ছে V1 ড্যাশ, বা V2ই দিয়ে দাও না, এত মান জানা আছে, এত পাকামি করে লাভ নেই। দ্যাট ইজ 45 প্লাস এক্স গুণিত আলফা। বোঝা গেল? এখান থেকে একমাত্র যে জিনিসটা জানি না, এটা তো কেটে যাবে, সেটা হচ্ছে P1 ড্যাশ জানি না, এক্সও জানি না। জাস্ট এটা একটা ইকুয়েশন করে রেখে দেবো। নিচের বায়ুর ক্ষেত্রে আমরা আবার সেম জিনিসটা অ্যাপ্লাই করব। তাহলে নিচের বায়ুর ক্ষেত্রে একটু স্পিডে করব। নিচের বায়ুর ক্ষেত্রে অর্থাৎ এই বায়ুটার ক্ষেত্রে, এই নিচের বায়ুটার ক্ষেত্রে, তো বেসিক্যালি নিচের বায়ুর ক্ষেত্রে ওর আয়তন 45 মাইনাস এক্স গুণিত আলফা হবে, আর চাপ জানি না, চাপ আমরা বার করব, তাই তো? দেখো, প্রথমে ওর ছিল 76 গুণিত 13.6 গুণিত 980 গুণিত ভলিউম কত ছিল 45 গুণিত আলফা, এটা তো সেম। পরবর্তীকালে হয়ে গেল ওর চাপ P2 ড্যাশ ধরছি গুণিত 45 মাইনাস এক্স গুণিত আলফা কেটে গেল। তাহলে দুটো জিনিস আমরা পেলাম। দুটো জিনিস পেয়ে পরে P1 ড্যাশ এই দুটো জিনিস কিন্তু আমাদের কাছে চলে এলো। ক্লিয়ার হয়েছে? এইবার এই দুটো জিনিসকে সলভ করার পালা। তাহলে একটা দুটো তিনটে অজানা রাশি আমাদের কাছে চলে এলো, একটা P1 ড্যাশ, একটা P2 ড্যাশ, একটা এক্স। বাট দুটো আমাদের কাছে ইকুয়েশন সলভ করা পসিবল। উত্তরটা আসবে না স্যার, পসিবল না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আর একটা কোনো মত করে আমাদেরকে ইকুয়েশন বানাতে হবে। একটা জিনিস দেখো না, এই যে P2 ড্যাশ, সেই P2 ড্যাশ কি P1 ড্যাশ প্লাস 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পারস্তম্ভের চাপের সমান নয়? ইয়েস, অফকোর্স। এই যে P2 ড্যাশ, এখানে যে আমরা P2 নিয়েছি, মানে P2 ড্যাশ নিয়েছি পরবর্তীকালে, এটা হয়েছে P1 ড্যাশ। তাহলে এই P2 ড্যাশ কোথাও একটা এই P1 ড্যাশ প্লাস 10 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ নয়? অফকোর্স, অবশ্যই, কোনো ব্যাপারই না। তাহলে এখানে P2 ড্যাশের জায়গাতে আমরা লিখতে পারি যে P1 ড্যাশ প্লাস 10। এই P1 ড্যাশকে যদি পারস্তম্ভের চাপ নিই, সবগুলোই তো পারস্তম্ভের চাপ, তাই না? তাহলে এইটা যদি আমি নাও লিখি, 76 লিখে দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এটা লেখার দরকার নেই তাহলে, কারণ পুরোটাই পারস্তম্ভের চাপেরই কাজ হচ্ছে, এটা লেখা তখন প্রয়োজন পড়বে না। তাহলে আমাদের কাছে যে দুটো ইকুয়েশন চলে এলো, সেটা হচ্ছে 76 গুণিত 45 সমান 45 প্লাস এক্স গুণিত P1 ড্যাশ, আর পরেরটা এলো 76 গুণিত 45 সমান 45 প্লাস না, এই ক্ষেত্রে মাইনাস এক্স গুণিত P2 ড্যাশের জায়গাতে মান বসাবো P1 ড্যাশ প্লাস 10, কারণ প্রত্যেকটাই পারস্তম্ভের চাপের সমান। এইবার যদি এই দুটোকে সলভ করার চেষ্টা করি, তাহলে কিছু একটা কাজ হতে পারে, আদৌ হবে কিনা জানি না। এখানে বসাই এটাকে, তাহলে 45 P1 ড্যাশ 45 P1 ড্যাশ প্লাস 45 P1 ড্যাশ প্লাস 450 মাইনাস এক্স গুণিত P1 ড্যাশ মাইনাস 10x, এটা বিষয়, তাই তো? বোঝা গেল নিশ্চয়ই, অসুবিধা হওয়ার কথা নয়। P1 ড্যাশকে তুলতে হবে, মেন মুদ্রা কথা হচ্ছে এখানে। P1 ড্যাশকে যদি তুলতে হয় তাহলে মান বসাতে হবে, ঠিক আছে, দেখছি। তাহলে P1 ড্যাশকে যদি তুলি,
ব্র্যাকেটে থাকছে 45 মাইনাস এক্স, ঠিক। আর এই পাশটা তো হচ্ছে মাইনাস 10x প্লাস 450। ক্লিয়ার? তাহলে P1 ড্যাশের মান বসাবো। P1 ড্যাশের মান কত হবে? P1 ড্যাশের মান হবে এখান থেকে আমরা বার করতে পারবো এই জায়গাটার থেকে। P1 ড্যাশের মান হবে না 76 গুণিত 45 ডিভাইডেড বাই 45 প্লাস এক্স, আর এখানে চলে এলো 45 মাইনাস এক্স মাইনাস 10x প্লাস 450, আর সমান এই পাশে 76 গুণিত 45। বোঝা গেল? একটা দ্বিঘাত সমীকরণ আসার সম্ভাবনা খুব জোর আছে, সেটাকে করতে হবে, কিছু করার নেই। তাহলে আমাদের কাছে যেটা এলো সেটা হচ্ছে 76 গুণিত 45 গুণিত 45 প্লাস এক্স, এটা সমান 76 গুণিত 45, তার সাথে গুণ আছে 45 মাইনাস এক্স, তার থেকে বিয়োগ মাইনাস 10x প্লাস 450। এটা হচ্ছে বিষয়। না, কিন্তু দ্বিঘাত সমীকরণ আসছে না অবশ্য, ভালো জিনিস না এলে। না, এটাকে কি করে করলাম? হ্যাঁ, সেটাই আমি ভাবছি, এটা কি করে করলাম? এটা তো লসাগু আসবে, থোড়ি না এটা করা যাবে, যাবে না করা, এটা যাবে না করা, এর সাথে এই জিনিসটা আছে যে যাবে না করা। আমি এক কাজ করে নিই, 76 গুণিত 45 করে নিই, সেটা হচ্ছে 3420। তাহলে একটা জিনিস আমরা অবশ্যই করতে পারি, সেটা কিছুটা এই টাইপের, যে 76 গুণিত 45টাকে কমন নিলাম, কমন নিলে কি হচ্ছে, এই পাশে 1 থাকছে পড়ে, মাইনাস ওই পাশে থাকছে 45 মাইনাস এক্স ডিভাইডেড বাই 45 প্লাস এক্স, এই জিনিসটা পড়ে থাকছে। এই টোটাল জিনিসটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, এই টোটাল জিনিসটাকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস হলো। তাহলে মাইনাস যদি হয়, $76 × 45 কমন নিলাম, তাহলে এত একটা এত, বেশ, মাইনাস এটা এটা এটা, ঠিক আছে, সমান হলো 450 মাইনাস 10x। এটা হচ্ছে বিষয়। এইবার গল্পটা কিছুটা দাঁড়াবে এরকম, যে জায়গা কুল হবে না। দেখো, তাহলে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর তো তাছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, এটার গুণফলটা আমি একটা বার করেছিলাম, সেটা কত এলো? 3420, 3420। আর এখানে যদি আমি লসাগু নিই, যে 45 প্লাস এক্স লসাগু নিলাম, তাহলে এখানে 45 প্লাস এক্স মাইনাস 45 প্লাস এক্স, এটা কেটে গেল, আর ওই পাশে থাকছে 450 মাইনাস 10x। তাহলে এই পাশে থাকছে, এটা গুণ আছে, হ্যাঁ, বেশ। তাহলে আমাদের কাছে এখানে থাকছে 2x, এর সাথে 2 গুণ, 2 0 0, 2 2 4, 2 4 8, 2 3 6, এত এক্স হলো সমান 45 মাইনাস 10x গুণিত 45 প্লাস এক্স। বেশ, এই গুণটা কত আসবে? 45 গুণিত 45 মানে 5 5 25, আর 5 4 20, তাহলে 20 25, এ দুটোর গুণ হয়ে গেল, একটা শূন্য আসবে, এ দুটো গুণ হয়ে গেল, প্লাস 450x, ওকে, মাইনাস 450x মাইনাস 10x স্কোয়ার, এটা কেটে গেল। তাহলে আমাদের কাছে যেটা এলো সেটা কিছুটা এই টাইপের, যে 10x স্কোয়ার প্লাস 6840x মাইনাস 2025 সমান 0। এইটা একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো। 10 যদি আমি বাদ দিই, তাহলে আমাদের কাছে থাকছে এক্স স্কোয়ার প্লাস 684x মাইনাস 2025 সমান 0। বোঝা গেল? এবার করণীয় হয়ে যাবে এটাকে সলভ করা, আর কিছুই সেরকম পড়ে থাকে না। আমরা শ্রীধর আচার্য জানি, সেই শ্রীধর আচার্য দিয়ে জিনিসটাকে সলভ করব,
এবং লাস্টলি আমরা কি দেখব, এক্সের মান পেয়ে যাব। দরকার আমাদের এক্সের মান, আর তো কিছু না। তাহলে সমস্যাটা অত কিছু হবে না। তাহলে আমরা এখানে এক্সের মান কী লিখতে পারি, মাইনাস বি মানে -684 -684 প্লাস মাইনাস √b²। বি² মানে কত স্কোয়ার হবে, বি² মানে হয়ে যাবে 684 তার স্কোয়ার, 684 তার স্কোয়ার মাইনাস 4a 1 c -2025 -2025 ডিভাইডেড বাই 2 × a মানে 1। ক্লিয়ার হলো? তাহলে -684, এটা আরও যদি মাইনাস হয়ে যায় তাহলে তো নেগেটিভ অ্যান্সারটা হবে, এক্স তো নেগেটিভ আসবে না, তাহলে অবশ্যই এটাকে পজিটিভ ধরবো, মাইনাসটা হবে না। এটার মানটা বসাবো, তার আগে এটাতে প্লাস করে দিই। এটাকে 4 দিয়ে গুণ মানে হচ্ছে 2000 তার 4 গুণ 8000 আর 25 4 100, 8000 আর 100 8100 বা 5 4 20 শূন্য থাকলে 2 হোয়াট ইজ হ্যাপেনিং। তারপর 20 হাত থাকলে 2, 4 2 8, 10 শূন্য থাকলে 1, 4 শূন্য শূন্য 1 নেমে গেলো, 4 2 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে 684 তার স্কোয়ার, এটা হলো 467 ওকে। তার সাথে যোগ করব 8100, চলে এলো এটা, ডিভাইডেড বাই 2 × 1 সমান -684 প্লাস এটা কত আসছে, মানে এটা রুট নেব তাই তো, এটা রুট এলো 689.8956 ঠিক বোঝা গেল? এটা থেকে বিয়োগ করবো 684 ডিভাইডেড বাই 2, তাহলে এটা ডাইরেক্ট ডিভাইডেড বাই 2 করে দিই, দ্যাট ইজ 2.9478221441 সেন্টিমিটার। নেগেটিভটাকে অগ্রাহ্য করলাম, নেগেটিভ অগ্রাহ্য করে পাই কত আছে অ্যান্সার 2.95 2.9, হ্যাঁ এটা 5 করা যাবে, অসুবিধা নেই। তাহলে অ্যান্সারটা বোঝা গেল। এই একটা প্রশ্নে আমার কতক্ষণ সময় লাগলো কে জানে, বোঝা গেল। তাহলে টোটাল জিনিসটা একটু হজম করো, আমি ততক্ষণে পরের অঙ্কটা পড়ে নিই একটু। 7 হলো না 8, একটি দুমুখ খোলা পাত্রের খোলা নলকে একটি পারদপূর্ণ পাত্রের মধ্যে উল্লম্বভাবে এমনভাবে ডোবানো হলো যাতে নলের মধ্যে বায়ুস্তম্ভের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়। এরপর নলটির ওপরের মুখ বন্ধ করে এটিকে x' সেন্টিমিটার ওপরে তোলা হলো। বেশ, প্রমাণ, এই বায়ুমণ্ডলের চাপ p সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান হলে প্রমাণ করো যে নলের মধ্যে পারদ এত সেন্টিমিটার ওপরে উঠবে। আচ্ছা ঠিক আছে, জিনিসটা ইজি, কঠিন না। এখানেও আমাদেরকে ওই বয়েলের সূত্র কাজে লাগাতে হবে, টেম্পারেচারের কোনো জিক্র করেনি। ছবিটা ভীষণ ইম্পর্ট্যান্ট এসব অঙ্কের ক্ষেত্রে, ছবিটা মারাত্মক ইম্পর্ট্যান্ট। ছবিতে একটু গন্ডগোল হওয়া মানে গন্ডগোল হয়ে যাওয়া। ঠিক আছে দেখো, বিষয়টা দেখা 8 নম্বরের অঙ্ক। তাহলে একটা পারদ আছে, একটা পাত্র আছে, পারদ বলছি আরও, একটা পাত্র আছে, দুটো কেস কনসিডার করব, ফলে দুটো পাত্র লাগবে। তাহলে একই হাইটে যেমন থাকে সেই জিনিসটাই বানিয়ে মোটামুটি পারদ দুটো যাতে সমান হতে পারে, ঠিক। আচ্ছা, দুমুখ খোলা নল পাত্রের মধ্যে, পারদপূর্ণ পাত্রের মধ্যে উল্লম্বভাবে, তাহলে ধরে নিচ্ছি এত দূর পর্যন্ত আমাদের পাত্র আছে, এত দূর অবধি, তাই তো? এটা বিষয় যাতে বোঝা যেতে পারে, ঠিক, এটা বিষয়। এখানে দুমুখ খোলা, তাহলে এই পাশটাও খোলা
এই পাশটাও খোলা, বেশ কোনো অসুবিধা নেই। প্রথমটাতে এত দূর পর্যন্ত আছে, যেহেতু বায়ু চাপ এদিকেও দেবে, মুখটা বন্ধ নেওয়াই, তার ফলে এর কোনো হাইট রাইজ করবে না, যেটা কৈশিক ক্রিয়া হওয়ার কথা। পরবর্তীকালে দেখবো যে এতটা হাইট যে থাকার কথা থাকবে না, কিছুটা কমে যাবে। এবং আমরা আরেকটা জিনিসও লক্ষ্য করতে পারবো যে এই যে পাত্রটা আছে তার যদি ওপরটাকে বন্ধ করে দিই, ওপরটা বন্ধ করে দিলে হাত দিয়ে বা কিছু দিয়ে যদি বন্ধ করে দিই, তখন কিন্তু এটা মুছে দিলাম, এটা হওয়ার কথা ছিল, তখন কিন্তু দেখা যাবে যে এর হাইট কিছুটা ইনক্রিজ করেছে, এত দূর পর্যন্ত তরলটা ইনক্রিজ করেছে। এখানে তত আয়তনের জল থাকবে যত আয়তন কমেছে আয়তনের সাথে সঙ্গে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে, বলছে যে ওর যে বায়ুটা আছে, এখানে কে আছে? বায়ু আছে। এই বায়ুটা কত আছে? এক্স সেন্টিমিটার, তাই তো? এক্স কি দিয়ে ধরেছে? এক্স সেন্টিমিটার পর্যন্ত বায়ু স্তম্ভ আছে, এক্স সেন্টিমিটার অবধি। পরবর্তীকালে বায়ু কত আছে? পরবর্তীকালে বায়ু আছে এক্স ড্যাশ সেন্টিমিটার অবধি। পরবর্তীকালে বায়ু আছে এক্স ড্যাশ সেন্টিমিটার অবধি বায়ু আছে। বোঝা গেল তোটা? আচ্ছা, রাইজ কতটা করেছে? রাইজ করেছে এতটা, অর্থাৎ এইচ পরিমাণ রাইজ করেছে, এইচ সেন্টিমিটার পর্যন্ত রাইজ করেছে, এটাই আমরা ধরে নিলাম। উপরটাতে বন্ধ করে দিয়েছি। এখন যদি আমি বলি যে এখানে এক্স ড্যাশ সেন্টিমিটার উপরে তোলা হলো, আচ্ছা ওপরে তুলেছি এক্স ড্যাশ সেন্টিমিটার, উপরে তুলেছি আমি, উপরে তুলে দিয়েছি এক্স ড্যাশ সেন্টিমিটার, সরি বায়ুস্তম্ভ তো বলেনি, আমি উপরে তুলে দিয়েছি এক্স সেন্টিমিটার, এটা এইচ হলো, এটা নিয়ে কোনো টেনশন নেই। তাই প্রথমে যার হাইটটা ছিল এক্স, বায়ুটা এখন কতটা থাকার কথা, বা ফাঁকা স্থান কত, বা ভাবো না, মানে এখান থেকে কতটা থাকার কথা, এক্স প্লাস এইচ, মানে সরি এক্স প্লাস এক্স ড্যাশ কি নয়, এক্স ছিলই, এক্স ছিল কোনো একটা ছিল পজিশন, এটাকে আমি আবার এক্স ড্যাশ পর্যন্ত তুললাম, তাহলে টোটালটা কত হলো? এক্স ড্যাশ ছিল, এবার এক্স ড্যাশ আমি তুলেছি, এবার কালি পড়ে যাবে বেশি করলে, তাহলে এটা বোঝা গেল, তাই তো? এবার আমি যদি বলি যে ওপর তোলা হলো, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে পি সেন্টিমিটার পার স্তম্ভের চাপের সমান হলে প্রমাণ করো যে হাইটটা উঠবে সেটা এটা। ঠিক আছে, তার আগে দেখি এখানে ভলিউম কত, ভি, এখানে ভলিউম কত ধরছি, বা V1 আর V2, এটা তো কোনো আপত্তি নেই, একেবারেই না। তাহলে আমি যদি বলি এখানে প্রেসার P1, এখানে প্রেসার P2, সেটা তো কোনো আপত্তি হওয়ার কথা নয়, তা তো কোনো তোমাদের আপত্তি হওয়ার কথা নয়। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে ভলিউম যদি আমি বার করি, ভলিউম বার করতে গেলে আমাদের যেটা প্রথম জানা দরকার সেই জিনিসটা হচ্ছে যে ওর ক্রস সেকশনাল এরিয়া কত। ক্রস সেকশনাল এরিয়া যদি আমি না জানি তখন কিন্তু আমি বার করতে পারবো না, বোঝা গেল? আচ্ছা, তার আগে এই টোটালটাতে কী আছে? বায়ু আছে। এটা একটু আলাদা কালার করার চেষ্টা করছি। এটাতে কী আছে? বায়ু আছে। এটার এতটা অংশ জুড়ে বায়ু, এটার এইটুকু অংশ জুড়ে বায়ু, বুঝতে হবে। আমি তুলনা করব দুটো বায়ুস্তম্ভের মধ্যেই তুলনা করব। P1 কি নিয়েছি? বায়ুস্তম্ভের চাপ, বুঝতে হবে কিন্তু বায়ুস্তম্ভের চাপ। আমি কিন্তু P1 নিইনি, মানে এখানকার কোনো বিন্দুর চাপ নিইনি, বা এখানকার কোনো বিন্দুর চাপ নিইনি P2, যে তাহলে স্যার এই হাইট পর্যন্ত জলটা উঠেছে, জলেরও চাপ যোগ করতে হবে না, নিইনি সেটা, এটা বায়ুস্তম্ভের চাপ। P2 সেকেন্ড কেসে বায়ুস্তম্ভের চাপ, শুধু বায়ুটার চাপ, যেটা ফাঁকা অংশ আছে, বায়ুস্তম্ভের চাপ, বোঝা গেল সেকেন্ড কেসটাতে। তাহলে সেমনি V2 হচ্ছে বায়ুস্তম্ভের আয়তন সেকেন্ড কেসে, আর V1 হচ্ছে বায়ুস্তম্ভের আয়তন কোন কেসে? প্রথম কেসে। বেশ, আয়তন এই গেল ব্যাপার। আরেকটা জিনিস আমাদেরকে যেটা এখানে ধরে নিতে হবে সেটা হচ্ছে, ধরি কী দেওয়া আছে? কাঁচ নল না কী দেওয়া আছে? দুমুখ খোলা নল। তাহলে ধরি নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে আলফা। আলফা ধরলে সুবিধা হয়, এ দিয়ে কোনো চাপ হয় না। আচ্ছা, তাহলে আমি V1 কি বলতে পারি? V1টা কত বলো না? এক্স সেন্টিমিটার পর্যন্ত আছে, মানে এক্স গুণিত আলফা। আর V2 আমরা বলতে পারি, ভালো করে বুঝবে কিন্তু, বায়ু কতটাতে আছে? এক্স প্লাস এক্স, মানে এক্স প্লাস এক্স ড্যাশ অ্যাকচুয়ালি, মাইনাস এইচ গুণিত আলফা। বায়ু কতটাতে আছে? এই পুরোটা হচ্ছে এক্স প্লাস এক্স ড্যাশ, তার থেকে এইচ বাদ দিয়ে দাও, এইচটাতে জল আছে। আচ্ছা, প্রেসার প্রথমে কত আছে? সেটা হচ্ছে P বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে P সেন্টিমিটারের সাথে সমান। আর P2 যদি আমি বলি, P2 কত হবে? P2 হয়ে যাবে P মাইনাস এইচ,
টোটাল ওর হাইটটা কত দাঁড়াবে? এইটা যদি হয় পি বায়ুমণ্ডলীয় চাপ এইখানে বায়ুতে, তাহলে এর হাইটটার উপরে ডিপেন্ড করছে বায়ু কতটাতে আছে, যে এই টোটালটা হতো বায়ুমণ্ডলীয় চাপ, তার থেকে আমাকে এইচটা বাদ দিতে হবে, মানে এইচ পরিমাণ তো জল হয়ে গেছে, ওখানে তার বায়ু নেই। এইবার যদি আমরা বয়েলের সূত্র লাগিয়ে দিই তাহলে আমাদের কাজ কমপ্লিট। বয়েলের সূত্র লাগালে P1 V1 সমান P2 V2, P1 কত V1 কত x গুণিত আলফা, P2 কত P মাইনাস এইচ, V2 কত x প্লাস এক্স ড্যাশ মাইনাস এইচ গুণিত আলফা। আলফা আলফা কেটে গেল, আমাদের দরকার কি এইচ বার করা। তাহলে এইচ যে আমরা বার করব, অ্যাকচুয়ালি এইচ তো পাবো না, এইচ স্কোয়ার পাবো, ঠিক আছে। এটা মনে হচ্ছে এইচের একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, ঠিক আছে দেখা যাক। তাহলে এখানে পি গুণিত এক্স সমান এখানে কি দাঁড়াচ্ছে, পি গুণিত এক্স প্লাস পি গুণিত এক্স ড্যাশ মাইনাস পি গুণিত এইচ, মাইনাস এইচ গুণিত এক্স প্লাস এইচ গুণিত এক্স ড্যাশ মাইনাস এ প্লাস এইচ স্কোয়ার, পি এক্স কেটে গেল। তাহলে দেখো একটা দ্বিঘাত সমীকরণ বার করি, এইচ স্কোয়ার হয়েছে প্লাস এইচ কমন নিয়ে নাও, কে আছে এক্স ড্যাশ মাইনাস এক্স মাইনাস পি, এক্স ড্যাশ মাইনাস এক্স মাইনাস পি হলো, প্লাস পি এক্স ড্যাশ ইকুয়ালস টু 0। এটা একটা হয়ে গেল এইচের দ্বিঘাত সমীকরণ। তাহলে জাস্ট আমরা দ্বিঘাত সমীকরণটা সলভের মতন করলেই আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে দেখো, তাহলে আমরা এইচ কী পাবো, এইচ পাবো মাইনাস বি মাইনাস এইটা মানে মাইনাস অফ এক্স ড্যাশ মাইনাস এক্স মাইনাস পি, ঠিক, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে এটা স্কোয়ার, এক্স ড্যাশ মাইনাস এক্স মাইনাস পি তার স্কোয়ার, মাইনাস 4a এক সি পি গুণিত এক্স ড্যাশ হোল ডিভাইডেড বাই 2a, এ মানে 1। এরকমই কিছু একটা প্রুফ করতে বলেছে, হাফ টাকা বাইরে নিয়ে নিলাম হাফ টাকা বাইরে। আচ্ছা এখানে পিটা সামনে চলে আসবে যেহেতু পিটা নেগেটিভ আছে, মানে নেগেটিভের এই ভার্সনটা, তাহলে পি মাইনাস এক্স ড্যাশ পি প্লাস এক্স মাইনাস এক্স ড্যাশ, তিনটেই তো প্লাস দেখাচ্ছে, তিনটে কি নেগেটিভ ছিল? আমার তো তিনটে নেগেটিভ আসেনি। এক্স প্লাস এক্স ড্যাশ মাইনাস এইচ সব কিছুতে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দেখছি ওটা পরে, তার আগে পি প্লাস এক্স এইচ কমন নিয়ে নিলে এখানে দেখি না এটা কী গণ্ডগোল হচ্ছে, পি এক্স পজিটিভ নেগেটিভ এইচ গুণিত এক্স ড্যাশ, এটা নেগেটিভ হবে এইচ গুণিত এক্স ড্যাশ এটা নেগেটিভ হবে। হ্যাঁ এখানে ভুলটা হয়েছে, এক্স ড্যাশটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, সেটাই ভাবছি এটাও নেগেটিভ, ঠিক আছে। তাহলে মাইনাস অফ এটা মানে হচ্ছে জাস্ট প্লাস হয়ে যাবে, মাইনাসটা দরকার, মাইনাস অফ মাইনাস এটা, ঠিক আছে। তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এ সি এর তো কোনো চেঞ্জ নেই, তাহলে এটা প্লাস মাইনাস নিচ্ছি না নেব, সেটাতে পরে আসছি, তার আগে এটা করে নিই। এক্স ড্যাশ প্লাস বা পিটাকে যদি সামনে রাখি, পি প্লাস এক্স ড্যাশ প্লাস হয়ে যাবে এক্স ড্যাশ তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু পি ইন্টু এক্স ড্যাশ, এটা হচ্ছে বিষয়। এখানে মাইনাস নিয়েছে আর কিছু না, এটা মাইনাস নিয়েছে, ঠিক আছে, প্লাসটা নেয়নি, এটা মাইনাস নিয়েছে এত সেন্টিমিটার। বোঝা গেল? প্রমাণ করো যে নলের মধ্যে পারদটা এই পরিমাণ বৃদ্ধি পাবে। যাই হোক আমরা প্লাস মাইনাসই রেখে দেবো, কোনো পাকামি করার দরকার নেই, ঠিক আছে, কারণ ভ্যালু যখন জানি না সবই পসিবল।
যাই হোক, এটা করলাম আমরা এখানে সমাপ্ত। 9 নম্বরের প্রশ্নের দিকে আমরা চলে যাই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। অ্যাকচুয়ালি আমি ধীরে ধীরে এই জন্য করাচ্ছি যাতে কোনো ভুল না হয়ে যায়। আমি সব করে করাবো ততক্ষণ আমার ভুল হয়ে যায় অনেক ক্ষেত্রে, আর তোমরা সেই কমেন্টে ভদ্র ভদ্র কথাবার্তা লিখে পড়ে যাও। আচ্ছা, ভি আয়তন বিশিষ্ট একটি পাত্রে টি উষ্ণতায় N1 মোল নাইট্রোজেন আছে আর N2 মোল অক্সিজেন গ্যাসের একটি মিশ্রণ আবদ্ধ আছে। নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের আণবিক ওজন যদি M1 আর M2 হয় তাহলে গ্যাস দুটিকে আদর্শ ধরে ওই গ্যাসের মিশ্রণের চাপ আর গড় আণবিক ওজন নির্ণয় করো। বুঝলাম। তাহলে আমাদের দরকার কি গড় চাপ বার করা, গড় চাপ বা চাপ, অ্যাকচুয়ালি চাপ মিশ্রণের চাপ আর গড় আণবিক ওজন চাপ বার করা। তাহলে চাপ দুজনের ক্ষেত্রে দুটো যোগ হয়ে যাবে, P1 ফর নাইট্রোজেন গ্যাস, P2 ফর অক্সিজেন গ্যাস। নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটোই তো আছে, তাই না? বেশ, নাইট্রোজেন আর অক্সিজেন। আচ্ছা, কত আয়তনে আছে? ভি আয়তনে আছে, টি উষ্ণতাতে আছে, N1 মোল আছে। N1 মোল আছে কিসের? N1 মোল কার? N1 মোল নাইট্রোজেন আছে আর N2 মোল আছে অক্সিজেন। এটা বিষয়। তাহলে যদি আমি বলি যে আমাদের চাপ দরকার, তাহলে ইন্ডিভিজুয়াল আমরা বার করতে পারি। তাহলে নাইট্রোজেনের জন্য যদি আমরা প্রথমে বার করি সেটা হচ্ছে পিভি সমান এনআরটি, তাই না? সেখান থেকে পি কত আসবে? এন মানে N1 গুণিত আর গুণিত টি ডিভাইডেড বাই ভলিউম কত? ভি, এটা। আর অক্সিজেনের জন্য আমরা যদি করি তাহলে তার পি হয়ে যাবে কত? এটা P1 আর এটা P2, সেটা হবে N2 আর টি বাই ভি। তাহলে দুটোর বোধ চাপ P1 প্লাস P2, তাহলে হবে N1 প্লাস N2 আর টি বাই ভি। এটা হয়ে যাবে মোট চাপ, এটাই আছে। আর যদি বলা হয় যে গড় আণবিক ভর কত, গড় আণবিক ওজন কত? আচ্ছা, গড় আণবিক ওজন যদি আমাকে বার করতে হয় তাহলে আমরা কি করব, তাই তো? তাহলে গড় আণবিক ওজন, তার আগে এটাকে পরিষ্কার করে নিই। N1 মোল যে ওর আছে, ওর আণবিক ভর তো আমাদের জানা। এর আণবিক ভর কত আমাদের? 28 গ্রাম। এর আণবিক ভর কত? 32 গ্রাম। বেশ, এবার যদি বলি যে মোট ভর কত, তাহলে এটা কত? এটা 1 মোলের জন্য 28 গ্রাম, তাহলে N1 মোলের জন্য 28 গুণিত N1 এতটা ভর। এটা 1 মোলের জন্য 32 গ্রাম, N2 মোলের জন্য 32 গুণিত N2 গ্রাম, এটা হচ্ছে ওর ভর। তাহলে এটাই হলো মোট ভর। তাহলে মোট ভর, তাহলে এতটা ভর আছে। তাহলে আমরা জেনারেলি কী জানি যে আণবিক ওজন, গড় আণবিক ওজন বার করতে বলেছে। তাহলে আণবিক ওজন কী জানি, বা আণবিক ভর মানে আমরা কী জানি? আণবিক ভর মানে আমরা জানি অ্যাকচুয়ালি, বা বাদ দাও, আমরা মোল সংখ্যা মানে কী জানি? মোল সংখ্যা আমরা জানি যে প্রদত্ত কতটা ভর আছে ডিভাইডেড বাই ওর আণবিক ভর। তাহলে এখান থেকে আমরা আণবিক ভরটা অনায়াসে বলতে পারি যে আণবিক ভরটা আমরা কী পেয়ে যাব? প্রদত্ত কতটা ভর আছে ডিভাইডেড বাই ওর মোল। বোঝা গেল? বোঝা গেল। তাহলে আচ্ছা, এখানে 28 ধরেনি, এটা M1 ধরতে বলেছে। আচ্ছা, বুঝলাম। আর এটা M2 ধরবো, ঠিক আছে। তাহলে 28 ধরবো না। তাহলে মোট ভর কত হবে? N1 গুণিত M1 প্লাস N2 গুণিত M2। এখানে জাস্ট M1 এ 28 ছিল, M2 তে 32 ছিল, ডিভাইডেড বাই মোট মোল। মোল সংখ্যা কত? N1 প্লাস N2, N1 প্লাস N2 টোটাল মোল এটা। তাহলে এটা হয়েছে আমাদের কি? গড় আণবিক ভর। গড় আণবিক ভর। আশা করি বোঝা গেল কী করে করলাম। মোট মাস ডিভাইডেড বাই মোট মোল, মোট মাস ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তাহলে এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই তো? 9 নম্বরেরটা কমপ্লিট হলো। 10, 11, 12, 13 চারটা অঙ্ক বাকি। তাহলে চলো এর পরের অঙ্কটা দেখে নিই। 10 নম্বর, তাই তো? 10 নম্বরের অঙ্কটা কিন্তু একটু আলাদা, থোড়া হাটকে, একটু মাথা ঠান্ডা করে করতে হবে বিষয়টা, ঠিক আছে? দেখো কি বলেছে, আগে অঙ্কটা পড়ি। বলে যেটা দিয়েছে সেটা হচ্ছে একমুখ বন্ধ একটি কাঁচনলের মধ্যে 8 সেন্টিমিটার দীর্ঘ পারদ সূত্রের সাহায্যে কিছু পরিমাণ বায়ু আবদ্ধ করা আছে। বেশ, নলটির বদ্ধ প্রান্তকে ওপরের দিকে করলাম। আচ্ছা, একমুখ খোলা একমুখ বন্ধ, দুমুখ খোলা কিন্তু নয়, মানে এই টাইপের নল, ঠিক আছে? এর মধ্যে 8 সেন্টিমিটার পারদ সূত্র আছে, 8 সেন্টিমিটার পারদ সূত্র আছে। বেশ, বুঝলাম, অসুবিধা নেই। জিনিসগুলো যেগুলো দেবে সেগুলো সবসময় লিখে রাখবে, তাহলে অঙ্ক ভুল হওয়ার কোনো চান্স থাকে না।
ঠিক আছে, কিছু পরিমাণ বায়ু আবদ্ধ আছে, বায়ু কিছু পরিমাণ আছে, তার কিছুই আমরা জানি না। আচ্ছা, নলটির বদ্ধ প্রান্তকে ওপরের দিকে রেখে এটিকে উল্লম্বভাবে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নলের মধ্যে বায়ুস্তম্ভের দৈর্ঘ্য হয় 40 সেন্টিমিটার। তাহলে একে উল্টো করলাম, উল্টো করে পরে কী করলাম, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করলাম ইচ্ছা করে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুস্তম্ভের যে দৈর্ঘ্যটা হলো সেটা যে বলে দিয়েছে, বায়ু স্তম্ভের দৈর্ঘ্য, বায়ুস্তম্ভের দৈর্ঘ্য হলো 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। বেশ, নলটিকে উল্লম্বের সঙ্গে যদি 60 ডিগ্রি কোণে আনত করি, ল্যাটাটা বাড়িয়ে দিয়েছে, এটা ছিল উল্লম্ব, সেখান থেকে এমনি করে দিয়েছি, এমনি করে দিয়েছি, অর্থাৎ 60 ডিগ্রি কোণে বেঁকিয়ে দিয়েছি। বেশ, ঠিক আছে, অসুবিধা নেই, 60 ডিগ্রি কোণে বেঁকিয়ে দিয়েছে এবং টেম্পারেচার করেছে এরপরে 60 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচারটাও 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করে দিয়েছে। সেইখানে বলছে বায়ুস্তম্ভের দৈর্ঘ্য কত হবে, সেই ক্ষেত্রে বায়ুস্তম্ভের দৈর্ঘ্যটা কত সেটাই আমাদের প্রশ্ন, কত সেন্টিমিটার। তাহলে টেম্পারেচার যদি বৃদ্ধি পায় বায়ুস্তম্ভের দৈর্ঘ্য বাড়বে না কমবে, বাড়ার কথা, দৈর্ঘ্যটা না বাড়লে আয়তনটা বাড়বে কী করে, টেম্পারেচার বাড়িছে মানে আয়তনটা বৃদ্ধি পাবে। বেশ ভালো জিনিস, কোনো অসুবিধা হওয়ার কথা নয় এত দূর অবধি, তাই তো। এবার বিষয়টা দাঁড়ালো বায়ুস্তম্ভের দৈর্ঘ্য কত হবে, বায়ুস্তম্ভের ভর কত হবে, দুটো প্রশ্ন করেছে, কোন উষ্ণতায়, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। বেশ, নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আচ্ছা, আর একটা কী দিয়ে দিয়েছে, আলফাটা দিয়ে দিয়েছে, এটা লিখছি না, আলফা মানে আমরা জানি 0.5 সেন্টিমিটার স্কোয়ার, 0.5 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, সিজিএসি দিয়েছে, অসুবিধা নেই। আর বায়ুমণ্ডলের চাপ 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, বায়ুমণ্ডলের যে চাপ, বায়ুমণ্ডলের চাপ সেটা হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি। আরেকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে প্রমাণ চাপ আর উষ্ণতায় অ্যাট পি ইকুয়ালস টু, প্রমাণ চাপ তো এটাকেই বলে, আর প্রমাণ উষ্ণতা মানে টি ইকুয়ালস টু 273 কেলভিন, এটাতে বলেছে বায়ুমণ্ডলের ডেন্সিটি দিয়ে দিয়েছে। ডেন্সিটি কত দিয়েছে, 1.293 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা দিয়েছে আমাদের, ভেরি গুড। তাহলে এক কাজ করতে পারি আমরা 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুস্তম্ভের আয়তনটাকে নিয়ে আমরা ধরাবানা করতে পারি, পরে করছি সেটা, তার আগে চাপটাকে দেখে নিই। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপটাকে আগে দেখে নিই, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপটা কত, চাপ কত, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ হবে 76 সেন্টিমিটার পার স্তম্ভের যা চাপ ছিল সেখান থেকে 8 সেন্টিমিটার পারদ সূত্র উষ্ণতা বাড়াতে কী হবে, উষ্ণতা বাড়ালে কী হবে, 8 সেন্টিমিটার পারদ সূত্র তো প্রথমেই আছে, ওটা কোনো চেঞ্জ হয়নি, 27 ডিগ্রি সেলসিয়াসও 8 সেন্টিমিটার আছে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ কার চাপ, বায়ু স্তম্ভের চাপ, এটা দেখতে হবে, বায়ু স্তম্ভের চাপ, বায়ুস্তম্ভের চাপ, সেটা বায়ুস্তম্ভের যে জেনারেল চাপ 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ সেটা হবে না, সেখান থেকে 8 সেন্টিমিটার তো পারদ ঢুকে আছে, তাহলে এটা হয়ে যাবে 8 8 16 68 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, এটা হবে বায়ুস্তম্ভের চাপ। এবার 27 ডিগ্রি সেলসিয়াসের যদি ঘটনাতে আসি আমি, 27 ডিগ্রি সেলসিয়াসেরই স্টোরিতে যদি আসি, তাহলে তার চাপ হচ্ছে 68 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ গুণিত এই 27-এর আয়তন কত, আয়তনটা হবে 27-এর, এটা কাজে লাগবে আমাদের, এটা আমাদের এই মুহূর্তে কাজে লাগছে না, তাই তো, 68 এটা হলো না, এটা তো আমাদের বার করতে বলেনি, সেটাই সেটাই, ঠিক আছে, এটা ছেড়ে দাও। পরবর্তীকালে যখন 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হলো তখন বায়ুস্তম্ভের চাপ কত হবে, সেই ক্ষেত্রে বায়ুস্তম্ভের চাপ হবে যে 76 ছিল -8 cos 60 হবে। দেখো এটা একটু বোঝার চেষ্টা করো, 8 এমনি ছিল, প্রথমে ছিল 8 এমনি, পরে এই 8টাকে এই দিকে করে দিলাম, এইদিকে কী করে দিলাম 8 করে দিলাম, তাহলে আমি নেব কি, আমি তো নেব লম্ব উচ্চতা, লম্ব উচ্চতা যদি আমাদেরকে নিতে হয় তাহলে এটা 8-এর কত কম্পোনেন্ট হবে, এটা 60 ডিগ্রি বলেছে, এইটা এবার 8 হয়ে গেল,
তাহলে এইটা কত হবে, কত পড়ে থাকবে 8 cos 60, সেটাকে কি করব বিয়োগ করব, যেটা আগেও বিয়োগ করেছি। তাহলে 76 মাইনাস 8 cos 60, cos 60 কত হয় হাফ, মানে 4 বিয়োগ দেবো, দ্যাট ইজ 72 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। সোজা ভাষায় একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমাদের উষ্ণতাটা বৃদ্ধি পেয়েছে, 27 থেকে 60 হয়েছে, উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে চাপটাও বেড়েছে, তা তো হওয়ারই কথা, এবং তার ফলে ভলিউমটাও বৃদ্ধি পাবে, দেখো দেখতে পাবে, তুমি নিজেই দেখবে। তাহলে আমরা এখানে কি পুট করব, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার গল্প করছি, সেখানে পি কত না 72, গুণিত ভলিউম কত না ওর যে লেন্থ জানি না সেটা, এটাকে এক্স ধরছি 60 ডিগ্রিতে, বায়ুস্তম্ভের দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, গুণিত ক্রস সেকশনাল এরিয়া দ্যাট ইজ এটা 0.5 সমান। এটার সাথে আমরা যেটার কম্পারিজন করব সেটা হয়ে যাবে না 1 মিনিট দাঁড়াও, না আমরা দুটো টেম্পারেচারের কম্পারিজন করছি তাই না, 27 থেকে 60 দুটো কম্পারিজন না করলে পাবো কী করে, তাও ঠিক। এটা 27-এর চাপ, এটা 60-এর চাপ, এটা 27-এর ভলিউম ভি গুণিত এ গুণিত 40, এটা 60-এর ভলিউম 0.5 গুণিত 40, এটা ভলিউম 0.5 গুণিত এক্স, এটা সেকেন্ড ভলিউম। টেম্পারেচার 27 আর 60, এইটাই বসাবো, এটাই ভাবছিলাম আমি, একটু মিস্টেক হয়েছিল। P1 V1/T1 সমান P2 V2/T2, এটা হচ্ছে বিষয়। এইবার P1 কত 27-এর দ্যাট ইজ 68, গুণিত V1 কত 0.5 গুণিত 40, 0.5 গুণিত 40 ডিভাইডেড বাই টেম্পারেচার কত 27 মানে 300 সমান P2 কত 72 গুণিত ভলিউম কত 0.5 গুণিত এক্স ডিভাইডেড বাই ওর T2 কত, T2 হবে 60, তো তাহলে 60 প্লাস 273 প্লাস 60 333, তাহলে এখানে আমরা বসাবো 333, এখান থেকে এক্সের মান আমরা বার করব, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, এক্সের মান কত আসবে। তাহলে কী করবো অ্যাকচুয়ালি, এটা গুণিত 333 ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 72 ডিভাইডেড বাই 0.5, তার আগে 0.5টাকে হাঁটিয়ে দাও, বেশ এটা দেখি কত আসছে, 68 গুণিত 40 গুণিত 333 ডিভাইডেড বাই 300 ডিভাইডেড বাই 72, 41.93333, 41.93333 এত সেন্টিমিটার, এটাকে মিটার করলে 0.41933333 এত মিটার। তারপর প্রথমে 40 সেন্টিমিটার ছিল, পরে 41.9 হয়েছে, তাহলে ইয়েটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, লেন্থটা বৃদ্ধি পেয়েছে। ক্রস সেকশনাল এরিয়া বাড়ার কোনো জায়গা নেই, নলটা সেম থাকবে, শুধুমাত্র লেন্থটা ইনক্রিজ করবে। বলেছিলাম ভলিউম বাড়বে, বেড়েছে, তাহলে টোটাল জিনিসটা বোঝা গেল যে লেন্থটা 0.419 বৃদ্ধি পাবে। 415 নিয়েছে, আমার 419 এসছে, যাই হোক কোনো অসুবিধা নেই, 419 কারেক্ট, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বোঝা গেল, ওদের কাজ অমনি উল্টোপাল্টা উত্তর দেওয়া, ছেড়ে দাও। গল্পটা বলছে এই যে 419 হচ্ছে সেটা কোনো ব্যাপার না, এই 60 ডিগ্রিতে ওর ভর কতটা হচ্ছে, বেশ আমাকে এসটিপিতে ভর দিয়ে দিয়েছে। টেম্পারেচার যখন এটা, চাপ যখন এটা, তখন নাকি ঘনত্ব এটা। তাহলে আমি যদি 60 ডিগ্রিতে যাই, তাহলে 60 ডিগ্রিতে মানে টেম্পারেচার যখন 333 কেলভিন, প্রেসার যখন 60 ডিগ্রিতে প্রেসার কত, প্রেসার যখন 60 ডিগ্রিতে 72, তখন তার ডেন্সিটিটা কত, এটাই আমাদের আলোচনার বিষয়। তাহলে আমরা কী বসাবো, আমরা বসাবো P1/D1T1 সমান P2/D2T2, দরকার আমাদের D2, তাহলে ডেন্সিটিটা পেয়ে যাবো, কিন্তু ডেন্সিটি জানতে চাইনি, আমাকে ভর জানতে চেয়েছে। হ্যাঁ, তো D2 বার করে তার সাথে V2 করে দেবো, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতে ওর যা আয়তনটাতে পেয়ে যাবো, এক্স পেয়ে গেছি এখান থেকে, গুণিত ক্রস সেকশনাল এরিয়া করে দেবো, ডেন্সিটি পেয়ে গেলেই হয়ে গেল, ডেন্সিটিটাই দরকার, তার সাথে ভলিউম গুণ করে দেবো, ভর পেয়ে যাবো। বোঝা গেল, বোঝা তো গেল সবই, করে দেখি 68 আর 72 এইখানটাতে করি, কারণ ওটা আমার দরকার। তাহলে এখানে যদি আমি করি, কি বললাম, P1 প্রথম প্রেসার বলতে 76 প্রেসারে
ভি মানে P1 ডিভাইডেড বাই T1 গুণিত D1 1.293। এটা এমনি বসাতে পারছি। সেটা রিজল্ট হচ্ছে আমাদের যে ডেন্সিটিটা পাবো সেটাও কেজি পার মিটার কিউব আসবে। মিটার কিউব পেয়ে যাবো আর কেজিতে অ্যান্সারে চলে আসবে, কোনো অসুবিধা নেই। সমান ইয়েটা চেঞ্জ হয়ে 72 হয়েছে ডিভাইডেড বাই 60তে 72, 60 ডিগ্রিতে 72, 60 মানে 333 গুণিত ডেন্সিটিটা কত। তাহলে এই ডেন্সিটিটা পেতে গেলে আমাদের যেটা দরকার সেটা হয়ে যাবে 72 ডিভাইডেড বাই 76 গুণিত 273 ডিভাইডেড বাই 333 গুণিত 1.293। এটা হচ্ছে বিষয়। 72 ডিভাইডেড বাই গুণগুলো আগে করে নিই 273 গুণিত 1.293 এটা ডিভাইডেড বাই 76 ডিভাইডেড বাই 1 2 3 সেটা হচ্ছে এটা। মনে হচ্ছে কিছু ভুল করলাম, আরেকবার করছি। 72 গুণিত 273 গুণিত 1.293 এটা ডিভাইডেড বাই 76 এটা ডিভাইডেড বাই 1 2 3 এটা। এটা হচ্ছে আমাদের 1.004236131 এত কেজি পার মিটার কিউব। তাহলে তার সাথে এই মিটারটা পেয়ে গেছি, তাহলে এটাকে মিটার স্কোয়ারে করতে হবে। তাহলে এটাকে যদি মিটার স্কোয়ারে করি তাহলে আমাদের যদি ভর আমাদেরকে জানতে হয় মাস মানে হচ্ছে ভলিউম গুণিত ডেন্সিটি, তাহলে ভলিউমটা কত পাবো 0.5 সেন্টিমিটার স্কোয়ার, মানে এটাকে জাস্ট 100 দিয়ে ভাগ মানে 10⁻², তার স্কোয়ার মানে 10⁻⁴ হলো গুণিত ডেন্সিটি। আচ্ছা লেন্থ হচ্ছে মিটারে করছি না, তাহলে 0.419 এটা থাক গুণিত ডেন্সিটি মানে হচ্ছে এটা 1.0042361 ওই যাই আছে কেজি পার মিটার। এটা কিসে আসবে অ্যান্সারটা? কেজিতে আসবে। তাহলে এর সাথে ইন্টু 0.419 ইন্টু 0.5 ইন্টু 10⁻⁵ এটা এত কেজিতে এলো। অ্যান্সার কিসে আছে? কেজিতে আছে, কিন্তু একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, আসছে না, 10⁻⁻ হয়ে গেছে। তাহলে এটা আবার 21.0305 আসছে না, ঠিকই আছে। আমাদের যেটা এলো সেটা হচ্ছে 21.038 ইন্টু 10⁻, এখানে গুণ করলে এখানে ভাগ মানে 10⁻⁶ এত কেজি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, নট এ প্রবলেম। বোঝা গেল? বোঝা গেল নিশ্চয়ই। এটা 60 ডিগ্রিতে বার করতে বলেছিল, এটা আবার পাছে মানে একদম অ্যাকুরেট যেহেতু মিলল না, মনটা ওই জন্য খুঁতখুঁতাচ্ছে আমার। সেটা হচ্ছে এটা আবার 27 ডিগ্রিতে বার করতে বলেনি তো। 27 ডিগ্রিতে বার করতে হলে এটা 72 হবে না, 68 হবে, আর এটা 300 হয়ে যেত। সেটাও একবার করে দেখি যে যদি 27 বলেছে তাহলে এখানে জাস্ট 72টা হবে 68, তাহলে 68 গুণিত 273টা 273ই থাকবে, 273 গুণিত 1.293টা 1.293 থাকবে ডিভাইডেড বাই এটা 76 না হয়ে, না এটা তো 76ই থাকবে ডিভাইডেড বাই এটা 333 না হয়ে 300। এটা এলো, যত এলো এটা আর বলছি না আমি এখন, তার সাথে গুণ করব, এটা তো সেম থাকবে, তাহলে 0.419 অ্যান্সার গুণিত 0.419 এটা হচ্ছে এক্সট্রা গুণিত 0.5 গুণিত 10⁻⁴ এটা 2.2 এটা আবার 22.05 আসছে। 21-এর তো কোনো প্রশ্ন নেই না, এটাই মোটামুটি আমার ঠিক লাগছে, এটা মোটামুটি ঠিক আছে। আর যদি 27 বলে তাহলে এইভাবে করতে হবে যেটা বলে দিলাম। এখানে তোমার 72 হবে না, এটা 72 হবে না, এটা 68 হবে, এটা 333 হবে না, এটা 300 হবে। সেখান থেকে এটা বার করবে, তারপরে বাকি সব সেম প্রসিডিউর। আচ্ছা না, তাহলে এটাও তো চেঞ্জ হবে না। আচ্ছা 27 ডিগ্রি সেলসিয়াসে হবে 40 সেন্টিমিটার, তাহলে এটা 40 হবে, 40 সেন্টিমিটার মানে 0.4 মিটার, তাহলে 0.4 গুণিত এই জিনিসটা, ওই জন্য মনে হচ্ছে মিলছিল না। যাই হোক 27 যদি বলে 27 বার করতে শিখিয়ে দিলাম, বোঝা গেল নিশ্চয়ই, সেটা দেখে নেবে। কিন্তু এখানে যা বলেছে ভাষাটাতে তাই বোঝাচ্ছে আর কি। 22 স্তম্ভের ভর কত, 22 স্তম্ভের ভর কত লে ঠেলা, সেটা কি 27 ডিগ্রিতে না 60 ডিগ্রিতে, যাই হোক যেটাই বলুক বার করা যাবে, অসুবিধা নেই, বুঝিয়ে দিয়েছি। 11 নম্বর প্রশ্ন দিকে চলে যাই, এটা নিয়ে আর মাথা খারাপ করলাম না, দুটো প্রসেসেই বুঝিয়ে দিয়েছি তোমাদের।
11 নম্বরের অঙ্কটাতে যা দেখলাম আমি হাঁ হয়ে রয়ে গেলাম, এটা আর মোছা যাচ্ছে না, আমাকে কলিন ইউজ করতে হবে। এর স্প্রিংটা তো আরও কী হয়েছে কে জানে। ক্লিয়ার? দেখো 11 নম্বরটাতে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, 11 নম্বরটাতে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, দেন বলেছে যে P0 V0 ধ্রুবক এক মোল গ্যাসের জন্য ইউজ করছি, গ্যাসটির আয়তন দ্বিগুণ হলে তাপমাত্রার পরিবর্তন কত হবে? গ্যাসটির আয়তন দ্বিগুণ করেছি, তাহলে গ্যাসটির আয়তন দ্বিগুণ করাতে তার চাপের কীরূপ পরিবর্তন হচ্ছে? গ্যাসটির আয়তন দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। এবার একটা কথা বলি, যে ইকুয়েশনটা তোমাকে দিয়ে দিয়েছে যে P=P0 ডিভাইডেড বাই 1 প্লাস V0/V তার স্কোয়ার, এইখানে যদি আমি বসাই, প্রথমে ভলিউম একটা বসালাম V, তারপর একটা ভলিউম বসালাম 2V, সেখানেও কিন্তু V আর 2V অজানা রাশি রয়েই যাচ্ছে। তোমাকে ফার্স্ট কেসে বসাতেই হবে, নাহলে অঙ্কটা হবে না, যে প্রথম ভিটা V0 সাথে সমান, এটার সাথে সমান, প্রথম যে আয়তনটা সেটা ওই ধ্রুবকটার সাথে সমান, এবং সেকেন্ড কেসে তুমি বসাবে যে ভিটা তোমার 2V0, কারণ দ্বিগুণ বলে দিয়েছে, অসুবিধা নেই তখন। সেই ক্ষেত্রে তোমার P কত দাঁড়াবে? যে P0 ডিভাইডেড বাই 1 প্লাস V0 ডিভাইডেড বাই V0 তার স্কোয়ার, মানে P0 বাই 1 প্লাস 1 তার স্কোয়ার মানে 2, এটা। আর সেকেন্ড কেসে P দাঁড়াবে P0 ডিভাইডেড বাই 1 প্লাস V0 বাই V না লিখে V0 বাই 2V0 তার স্কোয়ার সমান P0 ডিভাইডেড বাই 1 প্লাস হাফ তার স্কোয়ার, মানে 1/4, তাহলে 4টা উপরে যাবে, তাহলে 4P0 ডিভাইডেড বাই 4 প্লাস 1 5, তাহলে এটা P, এটা P। এইখান থেকে আমরা টেম্পারেচার বার করব, T হয়ে যাবে কী হয় PV সমান NRT, তাহলে T কত হবে? যে PV বাই NR, N তো 1 আছে, তাহলে R PV বাই R, তাহলে এখানে P কত? P হচ্ছে P0/2, V কত? না V0 অনলি, তাহলে P0 V0/2। এখানে টেম্পারেচার কত? এখানে টেম্পারেচার হবে PV বাই R, P কত? P এর মান হচ্ছে 4P0/5 গুণিত V কত? 2V0, তাহলে হচ্ছে আমাদের 4 দুগুণে 8/5 P0 V0। ফারাকটা কত? P0 V0/2, আর হচ্ছে 0.5, এটা বেশি, তাহলে এটা বেশি, তাহলে জাস্ট আমরা করবো 8-এর 5 মাইনাস 1-এর 2, ফারাকটা এটা কি নিচ্ছি? টেম্পারেচার ডিফারেন্স নিচ্ছি, P0 V0 বাইরে 10 লসাগু, তাহলে 8 দুগুণে 16 মাইনাস 5 ডিভাইডেড বাই 10 P0 V0, 16 থেকে 5 বাদ দিলে 11, তাহলে 11/10 P0 V0। দিস ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স। আচ্ছা, আরগুলোকে আমি লিখতে ভুলে গেছি, তাহলে প্রত্যেকের সাথে একটা করে আর হবে, নিচে একটা করে আর হবে সবারই, তাহলে এটা জাস্ট নিচে একটা করে আর, ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। 12 নম্বর প্রশ্নে আমি ফিরে আসি, দুটোই মাত্র আমাদের আর প্রশ্ন বেঁচে আছে, 12 আর 13। এটা বোঝা গেল আশা করি, 11টা অসুবিধে কিছু হয়নি। তাহলে চলো এরপর লাস্ট দুটো অঙ্ক করে নিই, 12 এবং 13। তো 12 এবং 13 বেসিক্যালি দুটো অঙ্ক কিন্তু সেম, অবাক লাগছে দেখে শুনি, কিন্তু দুটো অঙ্কই সেম। আমি তোমাদের একসাথে নিয়ে করাবো, কি বললাম? একসাথে নিয়ে করাবো। মাঝে একটা দাগ টেনে দিই, লক্ষণ রেখা। হয়েছে? ক্লিয়ার? কত নাম্বার 12 আর কত নাম্বার 13? প্রসিডিউর মোটামুটি সেম দুটোরই, দুটোকে একসাথে নিয়ে আমরা যাব। দেখো দুটো অঙ্কতেই প্রথমে যে কনসেপ্টটা সেটা বলছে এখানে একটা সমায়তনের, এখানেও একটা সমায়তনের জিনিস দেওয়া আছে, মানে দুটো বাল্বের মতো নিয়েছি এবং কি করেছি, মাঝে গ্যাস দ্বারা পরিপূর্ণ আছে, মাঝে একটা এইভাবে একটা লাইন করে দেওয়া আছে। প্রথম কথা, দুটি সমায়তনের দুটি বাল্বকে একটি সরু নল দ্বারা যুক্ত করতে ওদের প্রমাণ চাপ ও উষ্ণতা একটি গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। এখন একটি বাল্বকে গলন্ত বরফে মানে 0 ডিগ্রি সেলসিয়াসে আর অন্যটাকে 62 ডিগ্রি সেলসিয়াসের জলগাহে রাখলে
গ্যাসের চাপ কত হবে। আচ্ছা, আর পরেরটাতে বলছে একটা 3 লিটারের আর একটা 1 লিটারের, ছোট বড় আছে, সেইখানে যদি আমি অ্যাটাচ করে দিই এইভাবে, তাহলে বলছে পরবর্তী চাপটা কত হবে। সেম জিনিস, পরবর্তী চাপ এখানেও, পরবর্তী চাপ এখানেও। এর যদি আয়তন বলি দুটো সমায়তন, তাহলে ভি, তাহলে মোট আয়তন কত, মোট আয়তন যা করবো একই করবো, মোট আয়তন 2v। বেশ, এর বলে দিয়েছে এখানে 3 লিটারের একটা আর এটা হচ্ছে 1 লিটারের একটা, তাহলে মোট আয়তন কত, মোট আয়তন সেটা হবে 4 লিটার। 4 লিটার বোঝা গেল। 3 লিটার ও 1 লিটার আয়তনের দুটি কাঁচের কুণ্ডকে একটি ছোট নল দ্বারা যুক্ত করা হলো। যন্ত্রটির মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 76 সেন্টিমিটার প্রস্তম্ভের চাপে বায়ু ভর্তি করা হলো। তাহলে যে প্রাথমিক যে চাপ, সেই প্রাথমিক চাপটাই হয়ে গেল 76 সেন্টিমিটার প্রস্তম্ভের চাপ, আর প্রাথমিক যে উষ্ণতাটা, সেই উষ্ণতাটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 303 কেলভিন উষ্ণতা। আচ্ছা, পরবর্তীকালে 3 লিটারকে রাখা হলো, 3 লিটারের পাত্রকে 100 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলো, আর অন্যটিকে মানে 1 লিটারটাকে কোথায় ডোবানো হলো, ওই 30 ডিগ্রি সেলসিয়াসে রাখা হলো। অর্থাৎ এখানে 273 প্লাস এটা মানে হচ্ছে 373 কেলভিন, আর এখানে 303 কেলভিন, 303 কেলভিনেই রাখা হয়েছে একে, 303 কেলভিন। বেশ, এর কেসটা কি, এর কেসটা হয়ে যাবে যে এর যে প্রাথমিক যে প্রেসার সেটা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, প্রাথমিক যে আয়তন সেটা 273 কেলভিন আয়তন, এবং পরবর্তীকালে একটা ভলিউমকে, এর তো সেম দুটোরই ভলিউম সেম, তাহলে একটা ভলিউমকে রাখা হয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসে মানে 273 কেলভিনে, আর আরেকটাকে রাখা হয়েছে 62 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 প্লাস 62 করবো, সেটা হচ্ছে 3 2 5, 3 আর 2 5, 7 6 13, 3 হাতে থাকলো 1 3, এত কেলভিনে রাখা হয়েছে। বোঝা গেল আশা করি। তাহলে এর বলেছে অন্তিম প্রেসার কত, এরও বলেছে অন্তিম প্রেসারটা কত, পরবর্তীকালের প্রেসারটা কত, পরবর্তীকালের প্রেসারটা কত। বেশ, দুটো ক্ষেত্রে একটি সূত্রে কাজে লাগবে, সেটা কিছুটা এমনি টাইপের দেখতে হবে দুটো ক্ষেত্রেই, সেটা হয়ে যাবে P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। এটা কার জন্য লিখতে পারি, ফর কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ গ্যাস, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ গ্যাসের জন্য এটা লিখতে পারি। বাইরে থেকে কোনো গ্যাস দিইনি আমি, না কোনো বাইরে থেকে কোনো গ্যাস দিইনি। তাহলে এর প্রাথমিক চাপ দ্যাট ইজ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ গুণিত প্রাথমিক আয়তন ভি প্লাস ভি 2v ডিভাইডেড বাই এর প্রাথমিক উষ্ণতা 273 কেলভিন, পরবর্তীকালে উষ্ণতা কত আছে, ডিফারেন্ট আছে 273 কেলভিন। এটা হবে দুজনের যে মোট মাস সেটা সেম থাকবে। তাহলে প্রথমে তারপরের টেম্পারেচার সেই চাপটা জানি না, পরবর্তী চাপ হচ্ছে পি, তাহলে পি গুণিত একটার ভলিউম হচ্ছে ভি ডিভাইডেড বাই কত উষ্ণতাতে রেখেছি 273, প্লাস আর একটার হবে পি গুণিত ভলিউম কত ভি ডিভাইডেড বাই কত উষ্ণতাতে রেখেছি 335। এখানেও সেম, এখানেও হবে প্রাথমিক উষ্ণতা হচ্ছে, প্রাথমিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার প্রস্তম্ভের চাপ, মোট আয়তন হচ্ছে 4 লিটার ডিভাইডেড বাই টেম্পারেচার, কত টেম্পারেচার রেখেছি 303 রেখেছি। পরবর্তীকালে সেটা কত হলো, পরবর্তীকালে 76 তো হলো, নতুন পি এলো, নতুন পি গুণিত 3 লিটারের ক্ষেত্রে টেম্পারেচারটা করেছে কত 373, প্লাস পি গুণিত 1 লিটারের ক্ষেত্রে করেছে 303। সব ক্ষেত্রে লিটার ইউজ করেছি, কোনো অসুবিধা নেই। টোটাল জিনিসটা বোঝা গেল। তাহলে জাস্ট আমাদের সলভ করার পালা, এখান থেকে ভিটা কেটে যাবে। তাহলে 76 গুণিত 2 ডিভাইডেড বাই 273, এটা হলো 0.55। এই তো দশমিক আসবে, কিছু করার নেই, আসবেই, কিছু করার নেই। 0.5567, 4 ঘর পর্যন্ত নিচ্ছি ম্যাক্স টু ম্যাক্স। আর এখানে হয়ে যাবে 335 পি প্লাস 273 পি, তাহলে 273 প্লাস 335 কত আসবে 608 পি, 608 পি ডিভাইডেড বাই 273 গুণিত 335। তাহলে এগুলো গুণও দেখে নিতে হবে, 0.5567 গুণিত 273 গুণিত 335, এটার গুণ করে নিলাম, তার থেকে ডিভাইডেড বাই 608 ডাইরেক্ট ভাগ,
দ্যাট ইজ 83.738 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। সেম কেস এখানেও করব, সেটা হচ্ছে 76 গুণিত 4 ডিভাইডেড বাই 303, দ্যাট ইজ 1.0033, দশমিকের উপরে 4 ঘর নিলাম। আর এখানে যেটা হয়ে যাবে জাস্ট সোজা হিসাব, 3 কেন মানে 909 পি, 909 পি প্লাস 373 পি ডিভাইডেড বাই 303 গুণিত 373। তাহলে এটাকে জাস্ট করব, এটা কত হবে 9 3 12, 2 হাতে থাকলে 1, 7 রেখে 8, 9 3 12, এত পি সমান এগুলোর গুণ, এটা গুণিত 303 গুণিত 373, এটা ডিভাইডেড বাই 1200, এটা লিখে নি মানটা 11 3 3 9 2 ডিভাইডেড বাই 1282, দ্যাট ইজ পিটা হবে 88.449 সেন্টিমিটার। এই যে বলেছিলাম একই গোত্রের অঙ্ক, 88.449 ঠিক আছে, আর 83.75 আছে, আমার 73 এসছে, কোনো অসুবিধা নেই। আশা করি বোঝাতে পারলাম যে দুটো একই গোত্রের অঙ্ক কি না। এটা আমাদের অ্যান্সার, আর এই ক্ষেত্রে এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত রাখলাম। দেখা হবে ক্যালোরিমিতি অধ্যায় নিয়ে, যেখানে আমরা এমসিকিউ ফুল আলোচনা করব, যতগুলো অঙ্ক থাকুক না কেন। টিল দেন পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভড অ্যান্ড ছোট্ট ফ্যামিলি 26। বাই।